হ্যালো ভিউয়ার্স, গল্পটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, গল্পটি সম্পূর্ণ দেখবেন, কারণ গল্পটি অসাধারণ রোমান্টিক এবং খুবই কষ্টের। গল্পটি সম্পূর্ণ দেখলে আপনারা গল্পটি বুঝতে পারবেন। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। আমি একটা ছবির দিকে চেয়ে গান গাচ্ছিলাম। হঠাৎ আমার বোন স্নেহা শুভ ভাইয়া বলে ডাক দিল আমায়। আমি ওর আওয়াজ পেয়ে তড়িঘড়ি করে ছবিটা আমার পিছনে নিয়ে গেলাম। তাই দেখে স্নেহা বলে উঠল, কি রে, তুই তোর হাত পেছনে কেন নিলি? হাতে কি আছে তোর? কি লুকাচ্ছিস তুই? কই কি লুকাবো আমি এবার? কিছু না। কিছু যখন লুকাচ্ছিস না, তাহলে তোর হাত পেছনে কেন? সামনে আন দেখি। আমি চালাকি করে ছবিটা বালিশের মধ্যে ঢুকিয়ে দেই। তারপর দুই হাত বের করে দেখিয়ে বলি, এই দেখ, আমার হাতে কিছুই নেই। সত্যি বলছিস তো? আমি মিথ্যা কেন বলবো বল? তোকে মিথ্যা বলে আমার লাভ কি শুনি? আচ্ছা মানলাম, বাদ দে এসব। তুই এখন এয়ারপোর্টে যা। এয়ারপোর্টে কেন? মা বলেছে যেতে। মা বাজারে যেতে না বলে হঠাৎ এয়ারপোর্টে কেন যেতে বললো? তুই জানিস না? না, আমি তো মাত্র ঘুম থেকে উঠলাম। তুই ইংল্যান্ড থেকে কাকু কাকিমারা আসছে। কি? কাকু কাকিমারা? তার মানে রিমিও আসবে? হুম, রিমি রিয়ান ভাইয়া দুজনেই আসছে তাদের সাথে। মানে গতবারের মতো শুধু কাকু কাকিমা নয়, তারা সব পরিবারেই আসছে। এ তো খুব খুশির কথা। খুশির কথা তো বটেই, কিন্তু তুই রিমির থেকে দূরে থাকবি, আগে ভাগে বলে রাখলাম। কেন? আমি কেন রিমির থেকে দূরে থাকবো? কেন আবার? তুই জানিস তো রিমি তোকে দু চোখেই দেখতে পারে না, এমনকি তোর নাম অবধি শুনতে চায় না। আমি জানি রিমি কেন আমাকে দু চোখেও দেখতে পারে না। ছোটোবেলায় ওকে বউ বলতাম, ওর বিনুনি ধরে টানতাম, তাই ও আমার উপরে রাগ করে থাকতো। কিন্তু এখনও বড় হয়ে গেছে, দেখিস আমাকে দেখলে আর রাগ করবে না। তুই কি শাহরুখ খান নাকি? কেন? তুই তো আর শাহরুখ খান না যে রিমি তোকে দেখা মাত্র সব রাগ ভুলে গিয়ে তোর সাথে সেলফি তুলবে। হাসি থামা পেতনি, তোর কপালে লুলা জামাই ছাড়া কিছুই জুটবে না। দেখিস তোর এই হাসি দেখলে তো ওই কালা লুলাও জুটবে নাকি তাও সন্দেহ আছে আমার। সেটা তোকে ভাবতে হবে না, এখন যা জলদি এয়ারপোর্টে, নইলে লেট হয়ে যাবে। কাকুদের প্লেন চলে আসবে আর তারা ওখানে অপেক্ষা করতে থাকবে। আর যদি সে খবর বাবার কানে যায় তাহলে কি হবে ভেবে দেখেছিস? কখন ল্যান্ড করবে প্লেন? এই তো 11টায়। 11টা বাজতে তো আর বেশি সময় নেই, আর তুই আমাকে এখন বলছিস? তুই বেলা করে ঘুম থেকে উঠলে এতে আমার কি দোষ বল? এবার কথা বলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি বের হ। এই বলেই আমার রুম থেকে বেরিয়ে যায় স্নেহা। তারপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়ি তাদের গাড়িটা নিয়ে। এয়ারপোর্টে যেতে যেতে না হয় সকালের সাথে পরিচয়ের পর্বটা সেরে নেওয়া যাক। প্রথমেই আমাকে দিয়ে শুরু করা যাক। আমি হচ্ছি আলমগীর হোসেন, MA এক্সাম দিয়েছি। রেজাল্ট বের হলেই ঢাকা যাব চাকরির খোঁজে। আমি রোহাম শেখ এবং লতিফা শেখের একমাত্র ছেলে। তবে আমার একটা বোন আছে, একটু আগে যার সাথে কথা বললাম, ও আমার একমাত্র বোন স্নেহা। আমার দাদার দুটো ছেলে, আমার বাবা ও রায়হান শেখ, অর্থাৎ রিয়ন ডিমের বাবা। আমার বাবা তেমন পড়াশোনা করেনি, মাধ্যমিক পাশ করার পর ক্ষেত খামারে হাত লাগিয়েছে। বাবা আমাকে আর স্নেহাকে পড়াশোনা করানোর জন্য খুব কেটেছেন। কাকু টাকা পয়সা চাইতেন, আর্থিক সাহায্য করতে চাইতেন, কিন্তু বাবা নিতেন না। কষ্ট করে হলেও নিজে পরিশ্রম করে আমাদের জমি জমা বাড়িঘরে দেখাশোনা করেছেন, সাথে আমাদেরও। তবে বাবা মাকে কখনো ক্ষেতের কাজে হাত লাগাতে দেয়নি। আর আমার হচ্ছে মা গৃহিণী। আমি আর স্নেহা ফরমায়েশ করতে দেরি, মা এসে হাজির। যাই হোক, আমার কাকুর ছেলে রিয়ন আমার থেকে জাস্ট 15 দিনের বড়, আর স্নেহা রিমির থেকে 3 মাসের ছোট। রিয়ন পড়াশোনা শেষ করে ওর বাবার বিজনেসে হেল্প করে। রিমি আর স্নেহা দুজনে এবার অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী। আমরা 4 জন খুব হেসে খেলে বেড়াতাম ছোটবেলায়। আমার এখনও মনে পড়ে, আমি আর রিয়ন যখন ক্লাস 8-এ আর স্নেহা রিমি যখন ক্লাস 5-এ পড়তো, তখন হঠাৎ কাকু বিজনেস করতে ইংল্যান্ডে চলে যান, আর সেখানেই সেটেল হয়ে যান সপরিবারে।
এর মধ্যে একবার বাংলাদেশে আসেন দাদার মৃত্যুর খবর পেয়ে, কিন্তু শুধু কাকু কাকিমা। রিমি আসেনি তাদের সাথে। আমি কত না জ্বালাতন করতাম রিমিকে, সবসময় বউ বউ বলে ডাকতাম। রিমি রেগে নাক লাল করে ফেলতো যখন আমি ওকে বউ বলে ডাকতাম। রিমিকে একা পেলেই ওকে ভূতের ভয় দেখাতাম। এ নিয়ে আমার মার কাছেও খুব মার খেয়েছি। রিমি সবসময় আমার নামে বেচা দিত মায়ের কাছে। তারপর কি মারটাই না দিত মামাকে, তা দেখে রিমি কতই না হাসি দিত। তবে মামাকে সেভাবে মারতে পারেনি, কারণ কাকিমা এসে ঠিক আমাকে বাঁচিয়ে নিত। রিমিকে বিরক্ত করতে যে আমার কতটা ভালো লাগতো তা বলে প্রকাশ করতে পারবো না। রিমি চলে যাওয়ার পর ওকে খুব মিস করতাম ওর রাগমাখা মুখখানাকে। আমার মন বলতো এক না একদিন রিমি ঠিক আসবে বাংলাদেশে। এই আশায় কতগুলো দিন অপেক্ষা করে গেলাম। আজ তার অবসান ঘটল। আজ আমি রিমিকে নিজের চোখের সামনে দেখতে পাবো। রিমি নিশ্চয়ই খুব বড় হয়ে গেছে, এখন তো খুব সুন্দরী হয়ে গেছে আমার রিমি। কতবার চেষ্টা করেছি ওর সাথে কথা বলার জন্য, কিন্তু পারেনি। আমার গলা শোনা মাত্রই ও ফোন কেটে দিত। স্নেহাকে ও পিক দিত। সেখান থেকে রিমির প্রতি ভালোবাসার জন্ম নেই আমার মনে। প্রতিদিনই আমি রিমার ছবির সাথে কথা বলি, গান গাই। ছেলেবেলার বর বউ খেলাটা কখন যে স্বপ্নে পরিণত হয়েছে বুঝতেই পারিনি। আজ আমি আমার রিমিকে সামনাসামনি দেখতে পাবো এতগুলো বছর পর। কিন্তু ও কি আমাকে দেখে রাগ করে থাকবে? সেই ছোটোবেলার মতো কি পালিয়ে বেড়াবে আমার থেকে? আচ্ছা, ও তো খুব মডার্ন একটা মেয়ে, ও কি আমাকে ভালোবাসবে? ওর পাশে কি আমার মতো সিম্পল একটা ছেলেকে মানাবে? এসব নানান চিন্তাধারায় ওকে দিয়ে বেড়াচ্ছে আমার মাথা। এসব ভাবতে ভাবতেই আমি এয়ারপোর্টে পৌঁছে যাই। তারপর নির্দিষ্ট স্থানে গাড়ি পার্ক করে এয়ারপোর্টের ভেতরে যাই। ওরে বাবা, কত মানুষ! এখন আমি এত মানুষের মধ্যে ওদের সবাইকে কীভাবে খুঁজে পাবো? কিছুক্ষণ খোঁজার পর আমার চোখ আটকে যায় সামনের মেয়েটির দিকে। শর্ট জিন্স, টপ পরিহিত মেয়েটিকে দেখে আমার চিনতে একটু অসুবিধা হয়নি যে এই রিমি। আমি রিমির সামনে যেতেই রিউন এসে আমাকে জড়িয়ে ধরে আর বলে, হাউ ডু ইউ ডু ব্রো? আলহামদুলিল্লাহ ভালো, তুই? ওয়েল। পাশ থেকে রাহান কাকু বলে ওঠে, কী খবর মাই সন? আল্লাহর রহমতে ভালোই কাকু, আপনারা সকলে কেমন আছেন? প্রত্যুত্তরে মহুয়া কাকিমা বলে, আমরা সকলেই খুব ভালো আছি। এখন চল বাড়ি যাওয়া যাক। কতদিন দেখি না বাড়ির সবাইকে। আমার তো তোর সইছে না তোর মার সাথে গল্প করার জন্য। জি কাকিমা। সকলেই আমাকে এটা ওটা জিজ্ঞেস করে, তবে রিমি ব্যতীত। এমনকি একটাবার আমার দিকে তাকালোও না অবধি। আমি জিজ্ঞেস করছিলাম কেমন আছো, কিন্তু কোনো উত্তর না দিয়ে বিরক্ত নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আমার বিষয়টা খারাপ লাগলেও মুখে হাসি রেখাটা ঠিকই বজায় ছিল আমার। আমি গিয়ে গাড়ি পার্কিং থেকে বের করে আনি। তারপর সবাইকে গাড়িতে চড়তে বলি। গাড়িটা দেখি কাকু বলে, আরে এটা বাবার গাড়ি তাই না? বাহ, এখনো কি সুন্দর চলছে। মনে আছে মহুয়া, এই গাড়িতে চড়ে গিয়েছিলাম বরযাত্রী নিয়ে তোমাকে বিয়ে করতে। মনে থাকবে না আবার? বিয়ের পর তো এই গাড়িতে করেই তুমি আমাদের বেড়াতে নিয়ে যেতে। তারপর সবাই গাড়িতে চড়ে বসে, রিমি ছাড়া। তাই দেখে আমি রিমিকে বলে উঠি, তুই দাঁড়িয়ে আছিস কেন রিমি, গাড়িতে উঠে বস। এটা কোনো গাড়ি হলো? একে গাড়ি বললে তো গাড়িকে অপমান করা হবে। এটাকে ভাঙাড়ি বললে বেস্ট হয়। তুই জানিস আমাদের কতগুলো স্টাইলিশ কার আছে? সেসব ছেড়ে আমি কিনা এই ভাঙাড়িতে চড়বো? হাউ ফানি! তো যতই ভালো কার থাক না কেন, দাদুর এই গাড়ির সাথে রেস করে পারবে না। এটা অ্যান্টিক, ওইসব কার এর সামনেই কিছুই না। অ্যান্টিক মাই ফুট! তোর সাহস কি করে হয় আমাকে জ্ঞান দেওয়ার আর আমার কারের সাথে তোর এই ভাঙাড়ির তুলনা করার? এটা কোন ধরনের বেয়াদবি রিমি? তুমি শুভর সাথে এরকম বিহেভিয়ার কিভাবে করতে পারলে? কাকুর কথা শেষ হওয়ার পরপরই কাকিমা বলে ওঠে, শুভ তোর বয়সে বড়, যদি সম্মান দিতে না পারিস অসম্মান অত্যন্ত করিস না। এতদিন পর দেখা হলো, তুই একটা ভালো কথা বলবি তা না মিসবিহেভিয়ার করছিস শুভর সাথে। এই গ্রামের ছেলেটার জন্য তোমরা আমাকে এতগুলো বকা শোনালে তো? ঠিক আছে, আমি ইংল্যান্ড ব্যাক করছি এক্ষুনি। না রিমি, তুই এটা করিস না। আমি তোর কাছে মাপ চাচ্ছি, সব দোষ আমার, আর তোর কারই বেস্ট। তুই চুপ কর শুভ, ভুল তোর না, তাই তুই ওর কাছে ক্ষমাও চাইবি না। ভাইয়া, মম আর ড্যাড আমাকে এই গ্রামের ছেলেটার জন্য অপমান করেছে, আর তুই বসে বসে দেখছিস? এটাকে অপমান বলে না রিমি। যদি তোর কাছে এটাকে অপমান বলে মনে হয় তাহলে আমিও করব, কারণ তুই ভুল।
তুই শুভর সাথে যে বিহেভিয়ারটা করলি তার জন্য কেউ তোর গালে কোষের চর মারেনি, এটাই তোর সৌভাগ্য। ভাইয়া তুইও? ওর সাথে এত কথা বলে লাভ নেই রিয়ন। ও যা করতে চাইছে করুক। ও যদি ইন্ডিয়া ফিরে যেতে চায় তাহলে যাক, কিন্তু ও যেন আমার বাড়িতে গিয়ে না ওঠে। শুভ, তুমি গাড়ি স্টার্ট দাও। না কাকু, এটা আপনি কি বলছেন? রিমি একা মেয়ে মানুষ কি করে যাবে ইন্ডিয়াতে? আমি বললাম তো আমার খারাপ লাগেনি। আপনি রিমিকে বোঝান আর ওকে বকবেন না প্লিজ, আমি হাত জোর করছি। ওকে কেউ বকেনি শুভ। ওর যদি বিন্দুমাত্র অনুশোচনা হয় তাহলে গাড়িতে উঠে পড়ুক, আর না হলে চলে যাক যেদিকে খুশি। তবে ওর ড্যাড যা বলেছে তাই যেন করে। ও যেন ইংল্যান্ডে গিয়ে আমাদের বাড়ি না যায়। এই দুটো অপশন থেকে যে কোনো একটা ওকে বেছে নিতে হবে। রিমি, তুমি গাড়িতে উঠে পড়ো প্লিজ। কারো কথা না ভাবলেও নিজের কথা ভেবে উঠে পড়ো। তারপর রিমি আর কিছু না বলে গাড়িতে গিয়ে উঠে বসে পড়ে। আমি ভেতরে ভেতরে খুশি হই রিমিকে মানাতে পেরে। আমরা বাড়িতে গিয়ে পৌঁছানো মাত্র মা বাবা আর স্নেহা হয়ে উঠলো লাগিয়ে দেয় কাকু কাকিমা রিয়ন রিমিকে দেখে। সবাই একে অপরের সাথে ভাব বিনিময়ে মগ্ন হয়ে পড়ে। তবে আমার চোখ তো রিমির দিকে চেয়ে আছে এক ধ্যানে। ওর মায়ামাখা মুখ আমার কতদিন দেখা হয় না। আজ মন ভরে দেখে এত দিনের তৃষ্ণা মিটাচ্ছি। আচমকা মা গিয়ে রিমির মুখ ছুঁয়ে চুমু খেয়ে বলল, বাহ, আমাদের রিমি তো খুব বড় আর রূপবতী হয়ে গেছে ভাবি। তোর মেয়ে বা কম কি? মিষ্টির হাড়ি হয়েছে একদম আমার শাশুড়ি মায়ের মতো দুধে আলতা গায়ের রং। তারপরও তোমার মেয়ে বেশি সুন্দরী। আরে না, আমার স্নেহা বেশি সুন্দর। মোটেই না, আমার রিমি মামনি বেশি সুন্দরী। মার কাকিমার মধ্যে তুমুল কথা কাটাকাটি শুরু হয়ে গেল। মা বলছে রিমি বেশি সুন্দর আর কাকিমা বলছে স্নেহা বেশি সুন্দরী। তাদের ঝগড়া থামানোর জন্য স্নেহা বলে ওঠে, মা কাকিমা তোমরা থামো, রিমি বেশি সুন্দরী এ নিয়ে আর তর্ক করো না। তোর মাথা ঠিক আছে, আমার থেকে তুই বেশি সুন্দরী, আর কেউ কোনো মতো বিরোধ করে না। ঠিক বলিস না রিমি, তুই বেশি বিউটিফুল। আরে না তুই। মা কাকিমাকে থামিয়ে এবার রিমি আর স্নেহা শুরু হয়ে গেছে। এবার ওদের থামাতেই আমি হুঙ্কার দিয়ে উঠলাম, চুপ কর তোরা, তোদের মধ্যে কেউই সুন্দরী নয়, তোরা এক একটা কচু গাছের পেতনি। কি? আমরা কচু গাছের কচু গাছের পেতনি? একদম ঠিক বলেছিস শুভ, দুটোই পেতনি। আর তুমি কি? আজ তো এক হনুমান। আমি হনুমান? হ্যাঁ, তুই তো হনুমানই, আর ও তো হনুমানের লেজ। কি তাই না রে স্নেহা? ঠিক বলেছিস। আচ্ছা রিয়ন, ছোটবেলায় একটু পড়ে গেলে কারা ভেবে করে কাঁদতো? কে আবার আমাদের বাড়ির তুই পেতনিগুলো? ঠিক। আর লুডুস খাওয়ার সময় অ্যাং কারা করতো? আমাদের বাড়ির পেতনিগুলো ছাড়া আর কে? আমি এরকম আরও অনেক কাহিনী তুললাম আর রিয়ন আমার সাথে তাল মেলালো। আমি আর রিয়ন মিলে রিমি স্নেহাকে খুব পচালাম। ওরা আমাদের সাথে না পেরে ওপরে চলে যায়। এদিকে বাবা আমার কান টেনে ধরে, বাবা আমার কানে লাগছে তো। লাগার জন্যই ধরেছি, তুই এই মেয়েগুলোকে রাগালি কেন? তখন কাকু এসে বাবার কান টেনে ধরে বলে, ছাড়, আমার শুভর কান ছাড় বলছি। ভাইজান, আপনি দেখলেন তো ও কিভাবে মেয়েগুলোকে খেপালো? তো কি হয়েছে, ছেলে মেয়ে দুষ্টুমি করবে না তো কি তুই আমি করব? এখন শুভর কান ছাড়, নাহলে আমি তোর কান ছাড়বো না। তারপর বাবা আমার কান ছেড়ে দেয় আর কাকু বাবার কান ছেড়ে দেয়। সত্যি বলতে আমার মনে হচ্ছে আমরা সেই আগের দিনে ফিরে এসেছি। খুব ভালো লাগছে। ছেলেমেয়েরা সেই ছোটবেলার মতো ঝগড়া করছে। ঠিক বলেছ ভাবি। এখন তুমি তোমার রুমে যাও, ভাইজান আর তোমার জন্য আমি নাস্তা নিয়ে আসছি। আরে না, আমি এখন নাস্তা করব না, আমি তো রোমানের সাথে খেতে যাব। চল রোমান। তারপর কাকু আর বাবার সাথে বেরিয়ে পড়ে। কাকিমা মার সাথে রান্নাঘরের দিকে যায় আর আমি যাই স্নেহার রুমে। কিন্তু স্নেহার রুমে গিয়ে কোনো লাভ হয়নি, কারণ রিমি নেই স্নেহার ঘরে, এমনকি স্নেহাও নেই। রুমি নেই তার মানে ওরা ছাদে গেছে? গিয়ে দেখি তো। আমি ছাদে এসে দেখি রিমি আর স্নেহা ছাদে ঘুরিয়ে যাচ্ছে। আমি কি ওদের পাশে দাঁড়াতে স্নেহা বলে ওঠে, তুই কেন আসলি? কেন, আমার আসা বারণ নাকি? আমার বলার পরপরই রিমি বলে ওঠে, বারণ নেই, কিন্তু এখন কেন এসেছিস? এটা কি আমার বাড়ি নয়? কেন? তাহলে আমি কেন আসতে পারবো না, তাও আবার এখন? আমার ইচ্ছে আমি কখন আসবো আর কখন যাব। ভাইয়া তুই যা তো এখান থেকে। আরে বাবা, কেন যাব? আজব। কিছুই আজব নয়, তুই এখান থেকে যা, আমরা চলে গেলে আসিস, কেমন? বুঝেছি, আমাকে কেন চলে যেতে বলছিস তোরা?
রিমি ভ্রুকুচকে জিজ্ঞেস করে। কেন? তোরা তো ঘুড়ি ওড়াতে পারিস না, তাই যেন তোদের ঘুড়ি ওড়ানো দেখে আমি না হাসি, তাই তোরা আমাকে এখান থেকে চলে যেতে বলছিস? মোটেও না, আমি তো ঘুড়ি উড়াতে পারি, আর অনেক ভালোভাবেই। আর আমিও। ভাইয়া তুই তো জানিস আমি মেয়েদের মধ্যে ফার্স্ট হতাম ঘুড়ি উড়িয়ে। সেটা তো তোরা মেয়েরা ছেলে বলে পেরেছিলি, ছেলেদের সাথে তো আর মেয়েরা পারে না। ছেলেদের সাথে পেরে ওঠা কি এতই সোজা? কেন পারে না শুনি? মেয়েরাও পারে। তাই তাহলে হয়ে যাক ঘুড়ির লড়াই। ওকে, বাট আমি তোকে সুযোগ দিচ্ছি হাত থেকে বাঁচার। মানে? মানে রিমি বলতে চায় তুই তো আর আমাদের সাথে পারবি না, তাই হারার আগেই হার মেনে নে। আমাদের মন তো বিশাল বড়, বড় মন করে না হয় তোকে মাফ করে দেব। কেন হার মানবে শুনি? আমার পেছনে তাকিয়ে দেখি রিয়ন। আসছে আর একজন। মুখ ভেঞ্চিয়ে হেঁটে স্নেহা কথাটি বলল। কি করব, আসতে তো হয়। যেখানে ঘুড়ির লড়াই হবে সেখানে না এসে কি থাকা যায়? বাই দ্য ওয়ে, এখানে আসার জন্য নিশ্চয়ই আমাকে কারো পারমিশন নিতে হবে না? ঠিক তাই, আমি ওদের এটাই বোঝাচ্ছিলাম। তো খেলা শুরু হয়ে যাক। আমি কিন্তু শুভ তোর লাটাই ধরবো। ভাইয়া, তুইও হারার জন্য চলে এসেছিস? হাসিস না এভাবে, কারণ হাসির পর কান্না আসে। দেখবো নে ভাইয়া কে হাসে আর কে কাঁদে। এত কথা না বলে খেলা শুরু করলেই তো ভালো হবে। কিন্তু কিন্তু কিসের আবার? বুঝলি না ভাইয়া, ও বুঝতে পেরেছে হার তোদেরই হবে। জি না, আমি বলতে চাচ্ছি ঘুড়ির লড়াই যেহেতু হবে, শুধু বিজয়ীদের মধ্যে পুরস্কারও থাকা উচিত। এতে জেতার আগ্রহটা বাড়বে আর কি। কথাটা তো ভাইয়া তুই মন্দ বলিসনি, কিন্তু এখন ট্রফি পাবো কোথায়? দোকানে গিয়ে তো কিনতে হবে। তার দরকার নেই, ট্রফি ছাড়াও হয়ে যাবে। ট্রফি ছাড়া কীভাবে? গিফট হিসাবে তো ট্রফি বেস্ট। আরে না, এর থেকে বেস্ট কিছু আছে। কি সেটা? কথা না ঘুরিয়ে সোজাভাবে বলে দিলেই তো হয়ে যায়। আমি চাই বিজয়ী দল পরাজিত দলকে যা বলবে তাই তারা শুনবে। শুনবে বলতে? যে কোনো একটা ইচ্ছা পূরণ করবে। ও, আমরা যদি তোদের ঘর মুছতে বলি, বাসন কুসন ধুতে বলি, তাহলে তোরা শুনবি, তাই তো? ঠিক তাই। ঠিক সেভাবে আমরা তোদের দিয়ে পাঠে পাবো বা তেলা পোকা ধরতে বলবো, চলবে তো? এক তেলে পোকা ধরতে পারবো না আমি। তাহলে হার মেনে নে। না, হারও মানবো না। আরে তুই তো ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি নাকি? তুই শুধু এই লাটাইটা কন্ট্রোল কর, আর বাকিটা আমি দেখে নেব। দেখবি 2 সেকেন্ডে শুভর ঘুড়ি মাটিতে এসে পড়বে। বাহ, ভালোই তো। তবে জানিস কি, কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স হারের লক্ষণ। দেখাই যাক তাহলে। তারপর আমরা সময় অনুযায়ী একসাথে আকাশে ঘুড়ি উড়ে দেই। আমি আর রিমি ঘুড়ি ওড়াচ্ছি যার যার। নিয়ন আর স্নেহা আমাদের লাটাই ধরে রেখেছে। নিয়ন আমার জন্য চেয়ার আপ করেছে, আর স্নেহা রিমির জন্য চেয়ার আপ করেছে। রিমি আর আমার ঘুড়ি আকাশে উঠছে তো উঠছেই। বেশ কিছুক্ষণ অতিবাহিত হয়ে গেল। এখন আমরা কেউ কারো ঘুড়ির সুতা কাটতে পারিনি, কিন্তু শেষ পর্যায়ে গিয়ে আমি রিমির ঘুড়ির সুতা কাটতে সক্ষম হই। তারপর আমি বেশ চিল্লিয়ে বলে উঠি, আমি জিতে গেছি। আমি আর নিয়ন রিমি আর স্নেহার চারপাশ দিয়ে ঘুরছি আর লুজার বলে খেপাচ্ছি। রিমির হারের পরের ফেসটা জাস্ট দেখার মতো। আমার তো সেই লেভেলের ভালো লাগছে রিমির রাগে লাল হওয়া টমেটোর মতো নাক দেখে। ইচ্ছে করছে ছেলেবেলার মতো রিমির নাক টেনে দেই, কিন্তু ইচ্ছেটাকে ইচ্ছে হিসেবে থাকতে দিলাম। পূরণ করার সাধ্য হলো না আমার আর। কিরে, কোথায় গেল তোদের বড় বড় মুখের বড় বড় কথা? মিস্টেক, কথাটা হবে ছোট ছোট মুখের বড় বড় কথা। ঠিক বলেছিস। তো এখন মুখের বলি ছুটছে না কেন? ভালোই তো পপকর্নের মতো ফুটছিলি তোদের মুখের কথাগুলো। কি মানলি তো ছেলেদের পাওয়ার কতখানি? আর তুই যেন কি বলছিলিস স্নেহা, আমাদের দিয়ে ঘোর মোছাবি? এখন তো হেরে ভূত হয়ে গেছিস। এখন মোছা ঘর আমাদের দিয়ে, ধোয়া বাসন কোসন। হয়েছে হয়েছে, সামান্য একটু জিতে এত নাচানাচি করার কি আছে? আর এত ঢং করারই বা কি আছে? মনে হচ্ছে সাপের 5 পা দেখে ফেলেছ। ঠিক বলেছিস স্নেহা, চল আমরা যাই এখান থেকে। শুধু শুধু কতগুলো টাইম ওয়েস্ট হয়ে গেল আমার। ওহে, কোথায় যাচ্ছিস? রিমি কথাটা বলে চলে যেতে নিচ্ছিল, কিন্তু যেতে পারেনি। আমি গিয়ে ওর পথ আটকে নেই। কি প্রবলেম? আমার পথ আটকাচ্ছিস কেন? কেন আটকাচ্ছি জানিস না বুঝি? মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে পারিস না। কি বলতে চাইছিস তুই? আমাদের কি কথা হয়েছিল ভুলে গিয়েছিস? যদি ভুলে গিয়ে থাকিস তো মনে করিয়ে দেই। আমাদের খেলা শুরু হওয়ার আগে বলেছিলি বিজয়ী দল পরাজিত দলকে যা বলবে তাই শুনতে হবে, মানে যে কোনো একটা ইচ্ছে পূরণ করবে। এবার নিশ্চয়ই মনে পড়ে গেছে।
কোথাকার কি কথা হয়েছিল কি জানি। আমি মানব না, আমি মানতে বাধ্য নই। ঠিক বলেছিস। তাছাড়া আমাদের মধ্যে যে এরকম কোনো কথা হয়েছিল তার প্রমাণ কি? তোদের কাছে তো কোনো প্রমাণ নেই। দেখ, এভাবে কথার খেলাপ করলে হবে না কিন্তু। নিয়ন, তুই ওদের ছেড়ে দে। আসলে কি বলতো, ভিতরে পালানো ছাড়া আর কি ব্যাপারে? এক্সকিউজ মি, এখানে ভীতু কাকে বললি? ভীতু না হলে কথা দিয়ে কথা কেন রাখছিস না? সাহস নেই তোদের, তার জন্য তো। আমি ভীতু নই, ওকে? তাহলে টাস্ক মানতে অসুবিধা কি? কিসের টাস্ক বল? রিমি কথাটা শেষ করার পর স্নেহা ওকে টেনে একটু সাইডে নিয়ে গিয়ে বলে, আরে আরে, তুই কি পাগল হয়ে গিয়েছিস? ওরা যদি আমাদের তেলাপোকা ধরতে বলে তাহলে কি হবে ভেবে দেখেছিস একটাবার? কিন্তু এখন যদি পিছিয়ে যাই তাহলে আমরা ভীতু দেখাবে, ভূষিত হব। সেটা কেন বুঝতে পারছিস না? তেলাপোকা ধরার থেকে ভীতু হওয়াটা ঢের ভালো। তুই ভীতু হয়ে থাক, কিন্তু আমি না। দাঁড়া, আমি কিছু একটা করছি। আমরা তোকে যেখানে টাস্ক করতে প্রস্তুত, কিন্তু একটা কন্ডিশনে। কি সেটা? আর আমাদের বিয়ে দিয়ে তেলাপোকা বা কোনো প্রকার পোকামাকড় ধরাবি না। রিমি কথাটা বলা মাত্র আমি আর রিয়ন ফিক করে হেসে উঠলাম। তাই দেখে স্নেহা বলে ওঠে, এখানে হাসির কি আছে? তোরা এখনো বড় হবি না, সে ছোটবেলায় যেমন ভিতর ডিম ছিলি তেমনই আছিস। হাসি বন্ধ করো রিয়ান ভাইয়া। তুমি হাসলে এই গ্রামের যতগুলো কুকুর আছে সবাই প্রাণের ভয় পালাবে। হোয়াট? আমার হাসি এতটাই খারাপ যে কুকুর পর্যন্ত পালাবে নিজেদের পান বাঁচাতে? তা নয় তো কি? ঠিক আছে, এর শোধ আমি তুলবো, দেখিস। যাও যাও, দেখবো কেমন সত্য লোক। আমি কি তোমায় ভয় পাই নাকি? শুভ, এবার না হয় ওদের টাস্কগুলো ওদের কাছে সম্পাদন করা যাক। আমি কিন্তু স্নেহাকে টাস্ক দেব। ওকে বড় ভাই, আর আমি রিমিকে টাস্ক দেব। আমি কিন্তু আগেই বলে রেখেছি, যে কোনো রিমিকে পুরো কথাটা শেষ করতে না দিয়ে আমি বলে উঠি, আমরা তোমাদের পোকামাকড় ধরার বাদ সেরকম কোনো টাস্ক দেব না, ভয় পাস না। কেউ ভয় পাচ্ছেও না। ওকে, তো রিমি তুই কি রান্না করতে পারিস? কেন? বল, শুনবো। শুনলেই আমার টাস্ক কমপ্লিট। ইয়াহু! তো শোন, আমি কিছুই রান্না করতে পারি না। 32 পাটি দাঁত বের করে হাসি দিয়ে রিমি কথাটি বলল, পাগল নাকি মেয়েটা? ওই, পাগল বললি কেন? পাগল না তো কি, আমি টাস্ক দিতে পারলাম না, তুই আপন মনে যা ভেবে খুশি হয়ে গেলি? মানে তুই এখনো টাস্ক দেসনি? না, এখনো দেইনি, আমি জাস্ট শুনতে চাইছিলাম। ও নো! তো কি টাস্ক আমার? তুই কাল সকালে আমাদের জন্য ব্রেকফাস্ট বানাবি, কারো হেল্প ছাড়া। আর ইউ স্ক্রাপ? নো। লাইক সিরিয়াসলি? আমি কি না ব্রেকফাস্ট বানাবো? আমি কি কখনো কিচেনে গিয়েছি যে ব্রেকফাস্ট বানাবো? সেটা তোর প্রবলেম, আমার না। অসম্ভব, জাস্ট ইম্পসিবল, আমি পারবো না। তাহলে মেনে নে তুই ভিতর ডিম। না, সেটাও মানবো না। আমি তো বলবো তুই ভিতর ডিম। তেলাপোকা দেখে ভয় পেয়ে কান্না করে কে? রিমি। আবার মুভি দেখে ভয় পেয়ে বিছানা ভেসে তো কে? রিমি। রান্না করতে ভয় পায় কে? রিমি। তাহলে ভিতর ডিম কে? রিমি। জাস্ট স্টপ ইট। আমি রাজি তোর টাস্ক মানতে। আর তুই ছোটবেলার কাহিনী তুলে আনিস কেন কথায় কথায়? বেশি রেগেই কথাটি বলল রিমি। তুই তো কীর্তিকলাপ করেছিস যে আমি চাইলেও ভুলতে পারছি না। ঠিক আছে, তাহলে সেই কথাই রইল, তুই কাল সকালে সকলের জন্য ব্রেকফাস্ট বানাবি, আমি রিমির সাথে কথা বলছি। এর মাঝেই রিয়ন বলে ওঠে, কিরে স্নেহা, তুই মিটিমিটি হাসছিস কেন? রিমির কষ্ট দেখে তোর হাসি পাচ্ছে বুঝি? স্নেহা, তুই এমন? আরে না, আমি হাসছি কারণ আমি তো রান্না করতে পারি। তাই? তাহলে তো হয়েই গেল, তুই আমাকে হেল্প করবি। ওকে, প্রবলেম নেই, তুই চিন্তা করিস না। কানের নিচে মেজ পেয়ে দেবো স্নেহার বাচ্চি, তুই ওকে কোনো প্রকারে হেল্প করতে পারবি না। আমি আগেই বলেছি রিমিকে যে ও কারো হেল্প ছাড়াই ব্রেকফাস্ট বানাবে। তুই ভাবিস না শুভ, স্নেহা রিমিকে কোনো হেল্প করতে পারবে না, বিকজ ও তো ওর নিজের টাস্কে বিজি থাকবে। কি টাস্ক দেবে ভাইয়া যে খুব বিজি থাকবো? দাঁড়া একটু ভাবতে দে। বলেই ভাবতে শুরু করলো রিয়ন। কিছুক্ষণ ভাবার পর বলে ওঠে, তুই আমাকে কাল সকালে তোদের গ্রামে একটু ঘুরিয়ে দেখাবি, এটাই তোর টাস্ক। কি পারবি তো? পারবো, কিন্তু আমরা দুজনেই যাব নাকি শুধু? ইয়া, এতে একটা জিনিস ভালোই হবে। কি সেটা? তুই বাইরে থাকবি আমার সাথে, সো রিমিকে কোনো প্রকার হেল্প করতে পারবি না। একদম ভালো একটা টাস্ক দিলি ব্রো। ভাইয়া, তুই কি আমার শত্রু? তুই নিজের বোনকে এরকম একটা বিপদের মুখে ফেলে দিয়ে
চলে যাচ্ছিস? কিরকম ভাই তুই? তোর ভালোর জন্য যদি আমাকে তোর শত্রু হতে হয় তাই হলাম না হয়। আর জাস্ট ব্রেকফাস্টই তো বানাবি, এটা তো তেমন কোনো টাফ কাজ নয়। আমি জানি আমার কিউট বোনটা কত সাহসী। তুই পারবি, ঠিক পারবি, দেখিস, চেষ্টা কর, দেখবি কুকিং কোনো কিছুই না তোর কাছে। যা তুই, তোকে জ্ঞান দিতে হবে না। আচ্ছা চল, আমরা সবাই এখন নিচে যাই। আমার রান্না বোধহয় এতক্ষণ শেষ হয়ে গেছে। জানিস রিমি, আজ মা তোর আর রিয়ান ভাইয়ার জন্য তোদের পছন্দের সর্ষে ইলিশ রান্না করেছে। আর থাক থাক, তোকে আর বলতে হবে না, আমার জিভে পানি চলে এসেছে। কাকের হাতের রান্না কত বছর খাই না। আমি চাই গিয়ে সবচেয়ে বড় মাছের মাথাটা খাই। বলেই চলে যাচ্ছিল, তখন রিমি বলে ওঠে, তোর ভুল ধারণা তোর কাছেই রাখ, কারণ কাকিয়া আমাকে তোর থেকে বেশি ভালোবাসে, তাই বড় মাছটা আমাকেই দেবে। আচ্ছা, দেখা যাবে। তোরা ঝগড়া না করে নিচে চল। খাবার টেবিলে রিমি আর রিয়ন মারামারি লাগিয়েছে বড় ইলিশের মাছ খাওয়ার নিয়ে। আমরা তো ওদের কাহিনী দেখে হেসে খুন। তবে মা ওদের কোনো মতে সামলে নিয়েছে। কাকু কাকিমা আম্মুর রান্নার খুব প্রশংসা করলো। অনেকদিন পর সকলে একসাথে দেখে আমারও খুব ভালো লাগছে। মনে হচ্ছে আগের দিনগুলোতে ফিরে এসেছি। বাবা মাও আজ বেশ খুশি। জাস্ট দাদা দাদির অভাব, তারা থাকলে পুরো পরিবারটা আবার পরিপূর্ণ হয়ে যেত। কিন্তু কী আর করার, যারা যায় তারা আর কোনোদিন ফেরত আসে না। খাওয়া দাওয়ার পর আমরা যে যার রুমে চলে আসলাম। রিয়ন আর রিমিকে আলাদা রুম দেওয়া হয়েছিল, কিন্তু ওরা আলাদা রুমে থাকবে না বলে দিয়েছে। রিয়ন আমার সাথে রুম শেয়ার করে থাকবে, আর রিমি স্নেহার সাথে থাকবে বলে দিয়েছে। সকাল হতে না হতেই আমি আর রিয়ন স্নেহা রিমির রুমে হামলা দিলাম। সেখানে গিয়ে দেখি ওরা একজন আরেকজনকে জড়িয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে। দেখেছিস বড় ভাই, ওরা কিভাবে নাক ডেকে ঘুমাচ্ছে? ওদের যে আজ মহা গুরুত্বপূর্ণ কাজ আছে সে কথা মনে হচ্ছে বলে ভুলে গেছে। দেখছি তো, কিন্তু কি করা যায় এখন? কি আবার ডেকে তুলতে হবে? ঠিক। তারপর আমি আর রিয়ন মিলে রিমি স্নেহাকে ডাকতে লাগলাম। বেশ কয়েকবার ডাকলাম, কিন্তু ওদের কোনো সারা শব্দই পেলাম না। এক পর্যায়ে আমরা হাঁপিয়ে উঠলাম। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, ভাই আমি আর পারছি না ডাকতে, আমার গলা দিয়ে আর কথা বেরোচ্ছে না। আমারও সেম। এরা কি ঘুমাচ্ছে রে ভাই, না নড়ছে আর না মোচড়াচ্ছে। তাই তো দেখছি, আমাকে তো এক ডাক দিলেই আমি উঠে পড়ি। দাঁড়া, আমার মাথায় একটা আইডিয়া এসেছে, অ্যাপ্লাই করে দেখি কাজে দেয় কি না। বলে রিয়ন পকেট থেকে ফোন বের করলো। তারপর কি জানি কি টিপলো, আচমকাই ফোনে গান বেজে উঠলো। আরে ব্যাস, গ্রেট আইডিয়া, স্পিকারটা ফুল বাড়িয়ে দে। আমার কথা মতো রিয়ন গানের স্পিকারটা ফুল বাড়িয়ে দেয়, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। স্নেহা রিমি জেগে ওঠা তো দূরে থাক, একচুলো নড়ল না অবধি। কিরে, এই এক্সপেরিমেন্ট তো ফেল হয়ে গেল। কোনো কিছুতেই তো কাজ হচ্ছে না। আচ্ছা এক কাজ কর, তুই গিয়ে 2 বালতি পানি নিয়ে আয়। পানি কেন? আচ্ছা তোর যেতে হবে না, আমি যাচ্ছি আনতে। কিন্তু কেন? ওদের ঘুম ভাঙানোর জন্য। ও, বুঝলি তাহলে? ছোট ভাই, যা নিয়ে আয়, এখন জমবে মজা। এখন দেখবো ওরা না উঠে কীভাবে শুয়ে থাকে। ওদের আজ বেড স্নান করবো, তাও আবার এই কনকনে শীতে। আমি পানি আনতে যেই যাচ্ছিলাম অমনি চেহারা রিমি দুজনে লাফ মেরে উঠে পড়ে। চিৎকার দিয়ে রিমি বলে ওঠে, ওই কোথায় যাচ্ছিস তুই? আমরা জেগে গিয়েছি, পানি আনতে হবে না। ভালোই প্ল্যান বানিয়েছিলি তোরা দুজন, কিন্তু আমার চোখে ফাঁকি দেওয়া বা আমার সাথে চালাকি করা এক কথা ইম্পসিবলের থেকেও ইম্পসিবল। এবার যা, নিজেদের কাজে লেগে পড়। আমি বাড়ির সবাইকে বলে দিয়েছি আজ তুই ব্রেকফাস্ট বানাবি। আজ মা বাবা কাকিমা রেস্ট করবে বলে এসেছি। বেশি সময় নেই, বাবা কাকু বাজারের মোড়ে চা খেতে গেছেন, যে কোনো সময়ে চলে আসতে পারে, তাই যা করবি ঝটপট। আমি কথাগুলো এক নাগারে বলে দিলাম। কিন্তু শুভ, আমি কি বলি বল, আমার হাতের ব্রেকফাস্ট তো আর খাবার যোগ্য হবে না। তাই বলছিলাম কি, তুই মম না হয় কাকিয়াকে বল ব্রেকফাস্ট বানাতে। আমার না খুব খিদে পেয়েছে রে। আহারে খুব খিদে পেয়েছে? রিমি ওর পেটে 2 হাত চেপে ধরে বলল, খুব। খিদে যখন পেয়েছে নিজেই ব্রেকফাস্ট বানিয়ে খা, নইলে আজ থেকে তোর নাম ভেতুরানি রাখা হবে। আচ্ছা যাচ্ছি ব্রেকফাস্ট বানাতে। এখন আমি ফ্রেশ তো হব নাকি তাও পারবো না? সেটা পারবি। আমাদের কথার মাঝে স্নেহা বলে উঠল, ভাইয়া এখন তো মোটে 6টা বাজে। আমি কিছু বলবো তার আগেই রিহন বলে ওঠে, তো কি হয়েছে?
তো কি হচ্ছে মানে? এত সকালে কেন জাগালে আমাদের? ঠিক তাই, এত ভোরে আর যেই উঠুক না কেন, আমি তো উঠছি এই শীতে। এই সময় যদি ব্রেকফাস্ট বানানো শুরু না করিস তাহলে তোর ব্রেকফাস্ট বানাতে বানাতে দুপুর হয়ে যাবে, তাও তোর কাজ শেষ হবে কিনা জানি না। কি বলছিস শুভ? আর স্নেহা, তুই চাইলে আরও কিছুক্ষণ ঘুমাতে পারিস। আমরা কিছুক্ষণ পরে বের হব, কুয়াশা কমে গেলে। ও থ্যাঙ্কস রিয়ান ভাইয়া। ওয়েলকাম। আমি আর রিমি কিচেনের মধ্যে আছি। রিয়ন আমাদের বাইরে থেকে তালা লাগিয়ে দিয়েছে যাতে মা বাবা এসে আমাদের কাছে ব্যাঘাত ঘটাতে না পারে। অবশ্যই রিয়নকে বাইরে থেকে তালা লাগাতে আমি বলেছিলাম। আমি এখন রিমির কাছে আটা, বেলুন, খুন্তি, কড়াই, তেল সব কিছু এগিয়ে দিলাম। রিমি এসব দেখে বলে ওঠে, কি করব এগুলো দিয়ে? আমি রিমির কথা শুনে অবাকে শেষ মানতে চলে গেলাম। কি করবি মানে? রুটি বানাবি? দেখছিস না আটা এগিয়ে দিলাম। ওকে, কিন্তু কিভাবে আমি তো জানি না, তাই তুই যদি বলে দিস তাহলে সুবিধা হয় আর কি। তুই জানিস না রুটি কিভাবে বানাই? না জানি না, জানলে বুঝি তোকে জিজ্ঞেস করি আমি। আচ্ছা ঠিক আছে, তুই প্রথমে একটা বাসনে আটা আর পানি মিক্স করে নে। ওকে। রিমি একটা বাসন নিয়ে তার মধ্যে খানিকটা আটা নিল, তারপর এক জগ পানি তার মধ্যে ঢেলে দিল। এটা কি করলি তুই? তুই যা বললি তাই তো করলাম। আরে তুই এত বেশি পানি কেন দিলি? পরিমাণ মতো দে যাতে আটার দলা তৈরি হয়। আমি তো পরিমাণ মতো পানি মিশাতে পারি না। আমি রিমিকে কিছু না বলে অন্য আরেকটা বাসন নিয়ে তাতে আটা, কুসুম গরম পানি আর এক চিমটি লবণ ঢেলে দিয়ে বলি, নে এবার মিক্স কর। কিভাবে? তোর হাত দিয়ে। আমি এইসব ধরতে পারবো না। না ধরলে মাখবি কিভাবে? তুই মেখে দে। না, তোকেই মাখতে হবে। এমনিতেই আমি তোকে অনেকটা সাহায্য করে ফেলেছি, তুই এবার একা একাই কর। ওকে, আমিই করছি। বলেই রিমি পানি মেশানো আটার বাড়িটা হাত দিয়েই ওতে আটকে ওঠে আর হাত বের করে আনে। কি হয়েছে? পানিটা একটু গরম, আমার হাতে লাগছে। কিচ্ছু হবে না, দাঁড়া আমি একটু ঠান্ডা পানি মিশাচ্ছি। তারপর আমি একটু ঠান্ডা পানি মিশিয়ে দিয়ে বলি, এবার মিক্স কর, এবার আর হাতে গরম লাগবে না। রিমি হাত ডুবিয়ে আটা মাখা শুরু করে দেয়, কিন্তু ওকে সন্তুষ্টভাবে কাজ করতে বিরক্ত করছে ওর সামনের চুলগুলো। ও বারবার বাম হাত দিয়ে চুলগুলো সরাচ্ছে, তবে কোনো লাভ হচ্ছে না। রিমি যতবারই ওর চুলগুলো মুখের কাছ থেকে সরাচ্ছে ততবারই ওর মুখের সামনে চুল এসে পড়ছে। রিমি এবার বিরক্তি নিয়ে পড়েই ফেলল। ডিসগাস্টিং হেয়ার। আমি হেল্প করি। কিভাবে? তোর চুলগুলো গুজে দিয়ে। তুই চুল গুছতে পারিস? আম্মু চুল গুজে দিতাম আমি। কিভাবে পারিস? আম্মু চুল গুজতো, সেখান থেকে দেখে শিখেছিলাম। ও, তাহলে দে গুজে, আমার অসহ্যকর লাগছে চুলগুলো। আমি রিমির চুলের ঘ্রাণ নিচ্ছিলাম, কিন্তু বেশি সময় নিতে পারিনি। রিমির এক ধমক খেয়ে আমি ওর থেকে দৌড়ে সরে আসি। রিমি বেশ রেগে মেগে বলে ওঠে, তুই কি করছিলি? কোথায় কি করছিলাম? আমি তো চুল গুজছিলাম। চুল গুছতে এত সময় লাগে? চোখ গরম দিয়ে কথাটি বলল, কি করব বল? তোর চুলগুলো এত সুন্দর যে ছাড়তেই মন চাচ্ছে না। তাছাড়া ওই মন মাতানো চুলের সুবাস, আহা কি যে ভালো ঘ্রাণ তোর চুলে, আমি তো মোহিত হয়ে যাচ্ছিলাম। কি লাগাস চুলে? তুই আর একটাও ফালতু কথা বললে এখানে কেটে কুচি কুচি করে ফেলবো, তোকে বলে দিলাম। তুই তো সিরিয়াসভাবে নিলি কথাটা। আরে তোর ওই চুলের সুবাস কে নেয়? হ্যাঁ, কি বিচ্ছিরি ঘ্রাণ তোর চুলে, মনে হচ্ছিল শুটকি মাছের দোকানে চলে গিয়েছিলাম আমি, এখন আমার বমি পাচ্ছে। আমি আরও কিছু বলবো কি তার আগেই রিমি এসে আমার মুখে পুরো আটা লেপটে দিল, তারপর উচ্চস্বরে হাসতে হাসতে বলল, এইবার বল কি বলছিলি? দিয়েছি মেখে আটা। তোকে দেখে মনে হচ্ছে, জানিস, তোকে দেখে সার্কাসের কোনো জোকার মনে হচ্ছে। আমি রিমির সামনে গিয়ে আমার দোয়া দিয়ে ওর মাথা চেপে ধরি, তারপর আমার গাল ওর গালের সাথে ঘষা দিয়ে রিমির গালেও আটা মাখিয়ে দেই। রিমি ওর হাসি থামিয়ে চোখ উল্টে আমার দিকে চেয়ে আছে। আমি রিমিকে ছেড়ে দিয়ে আগের জায়গায় এসে দাঁড়িয়ে বলি, এবার হাস, তোর গেল কোথায় তোর হাসি? কি যেন বলছিলি? আমার সার্কাসের জোকার? ওকে, মেয়ে নিলাম, কারণ আমি যদি জোকার হই তুই তাহলে জোকার নেই, মানে মেয়ে জোকার। রিমি রাগে নাক কান খিচে বলে ওঠে, শুভর বাচ্চা, তোকে আমি দেখে নিব। পরে দেখিস, এখন রুটি বেল। রিমি কপাল গুছিয়ে ঠোঁট ফুলিয়ে বলল, কিভাবে বলবো? এই আটা আর পানি মিশিয়ে তো খিচুড়ি হয়ে গেছে।
রিমির মুখ দেখে মনে হচ্ছে ও এখনই কেঁদে ফেলবে। নাক লাল হয়ে গেছে, সাথে দু চোখও। খিচুড়ি তো হবেই, যদি পানি পরিমাণ মতো না হয়। আমি তো আগেই বলেছিলাম আমি পরিমাণ বুঝি না। তুই তো শুনলি না আমার কথা। আমার ভীষণ রাগ হচ্ছে। আচ্ছা, আর রাগ করতে হবে না। আমার কাছে একটা আইডিয়া আছে, যার মাধ্যমে তুই ভালোভাবে রুটিও বানাতে পারবি। কি সেই আইডিয়া? আইডিয়া না, আসলে হেল্প। মানে? মানে আমি তোকে রুটি বানাতে হেল্প করব। তুই দে বানিয়ে। আমি বানাবো, কিন্তু সেখানে তোর হাত থাকবে, কারণ টাস্কটা তোর, আমার না। আমি কিছুই বুঝতে পারছি না তোর কথা। তুই রুটি বানাবি, বাট আমার হাতে থাকবে, এইটা মানে কি? মানে আমি তোর হাত ধরে সব কাজ করে দিব, এতে রুটি বানানো হয়ে যাবে, আবার তোর টাস্কটাও পারফেক্টলি হবে। ঠিক বলেছিস তো, কিন্তু তুই আমার হাত ধরবি? ইম্পসিবল। তাহলে বানা রুটি একা একা, আমি গেলাম। আরে না, কোথায় যাচ্ছিস? আমি রাজি, তুই আমার হাত ধরতে পারিস, কিন্তু এইটা ওটা বলে আমার রাগ তুলবি না বলে দিলাম। আমি কি পাগল নাকি যে এত বড় একটা সুযোগ পেয়ে হাতছাড়া করব? মনে মনে কথাটি বললাম। ওকে, বলবো না, প্রমিস। তাহলে ঠিক আছে, এবার তুই কাজ শুরু করে দিতে পারিস। আমি গিয়ে রিমির পেছনে দাঁড়িয়ে আলতো করে ওর হাত ধরলাম। তারপর ওইভাবে রিমির হাত আমার হাতের মধ্যে দিয়ে আটা মাখতে শুরু করলাম। আমি রিমির এতটাই কাছে চলে গিয়েছিলাম যে ওর শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। এমন অবস্থায় কি কোনো ছেলের মাথা ঠিক থাকে বলতে পারেন? এই মুহূর্তে আমার মনের সকল জানালা খুলে সুখের এক উতলা হাওয়া বইছে, যার গতিবেগ নিয়ন্ত্রণ করার সক্ষমতা আমার মতো এক সাধারণ মানুষের নেই। রিয়ান ভাইয়া, আমরা এখন বাড়ি যাই, চলো। কেন, মাত্রই তো আসলাম। মাত্র আসলাম মানে? আমরা এখানে এসেছি প্রায় ঘন্টাখানেক পার হয়ে গিয়েছে, আর তুমি কিনা বলছো মাত্র আসছি। কেন যেন তোর সাথে থাকতে আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে সময়টা এখানেই স্থির হয়ে গেছে। আমি যতই তোর সাথে সময় কাটে না কেন, দিন রাতের কোনোই পরিবর্তন হবে না, কারণ আমার কাছে মনে হচ্ছে সময়টা এখানেই থমকে রয়েছে। তোর কথাগুলো ভাজে এক অপূর্ব মায়া আছে, যেই মায়া সারা জীবন ছড়িয়ে থাকবে, যার কোনো অন্ত নেই। তোর এই ডাগর আঁকে যে নেশার ঝোঁক, এসব দেখলে কি আর সময় অতিবাহিত হয় বল? ভাইয়া, তুমি কি বলছো এসব? আমি বাড়ি যাব, এখানে আর ভালো লাগছে না আমার। কেন ভালো লাগছে না শুনি? আমি কি তোকে মারছি, বকছি, নাকি খারাপ কিছু বলছি যে তোর ভালো লাগছে না? জানি না, কিন্তু ভাইয়া তোমার হঠাৎ কি হলো বলো তো? কিছুক্ষণ আগেও তো নর্মাল কথা বলছিলে, এখন এরকম অদ্ভুত কথা কেন বলছো? জানি না রে, কিন্তু একটা কথা জানি, যে গতকাল তোকে দেখার পর, তোর সাথে কথা বলার পর আমি যেন কেমন হয়ে গিয়েছি। অজানে এক ভালো লাগা চলে আসছে আমার মাঝে। বুঝতে পারছি না এটা কি ভালো লাগা নাকি লাভ এট ফার্স্ট সাইট। ভাইয়া, আমার এসব শুনতে একটুকুও ভালো লাগছে না। তোমার থাকতে ইচ্ছে হলে তুমি এখানেই থাকো, আমি গেলাম। প্লিজ নেহা, এমন করিস না। আমি সত্যি বলছি, আমি তোর মায়ায় পড়ে গিয়েছি। তোর এই ফর্সা গালের লাল তিলটার মায়ায় পড়েছি। এভাবে ফেরাস না আমায়। ভাইয়া প্লিজ বলে দাও যে তুমি যা বলছো সবটাই জাস্ট ফান। আমি সিরিয়াস, যা বলছি সব মন থেকে বলছি। এটা হয় না ভাইয়া। তুমি থাকো ইন্ডিয়ার এক বিশাল শহরে, সেখানে কত আধুনিক মেয়েরা রয়েছে, তাদের ছেড়ে তুমি আমার মায়ায় কেন পড়তে গেলে? তা তো জানি না। আর একটা কথা কি জানিস, কার প্রতি কখন মন আকর্ষণ হয় তা বলা খুব কঠিন। আমি অনেক মেয়েদের সাথে পরিচিত হয়েছি, কিন্তু তোর মতো কারো প্রতি দুর্বল হয়ে পড়িনি। তোর মধ্যে যে ভালো লাগার ছোঁয়া পেয়েছি তা অন্য কোনো মেয়ের মধ্যে পাইনি। তুমি কথাটা খুব সহজে বলে দিলে, কিন্তু সত্যি বলতে তোমার মনে আমার জন্য বিন্দুমাত্র ভালোবাসা নেই। যা আছে সবটাই ভালো লাগা, যা একদিনে ভালো লাগায় গড়ে উঠেছে, আর ঠিক সেভাবেই একদিনের খারাপ লাগায় ভেঙে গুড়িয়ে যাবে। না, সেরকম কিচ্ছু হবে না। আমি তোকে ভালোবেসে ফেলেছি, যখন তখন আমি তোকে নিজের করে নেব। তাহলে তো তোর মনের সকল দ্বিধা কেটে যাবে। আমরা সবাই খাবার টেবিলে বসে আছি, আর রিমি রান্নাঘর থেকে খাবার নিয়ে আসছে। এদিকে কাকিমা আমাকে খুব জ্বালাচ্ছে, এটা ওটা জিজ্ঞেস করে। তুই বললি না তো এই মিরাক্কেল কিভাবে ঘটলো? যে মেয়ে সামান্য পানি গরম করতে পারে না, সে মেয়ে কিনা আজ ব্রেকফাস্ট বানালো। কি ব্রেকফাস্ট বানালো রে? কাকিমার প্রশ্ন পর্ব শেষ হলেই কাকু শুরু করে দেয়। সব থেকে বড় কথা, রিমির হাতের ব্রেকফাস্ট খাবার যোগ্য হবে তো? আমার তো ভয় করছে, নাকি দুর্ঘটনার কেমন একটা গন্ধ পাচ্ছি।
শুভ, তুই তোর কাকু কাকিমার কথার কোনো জবাব কেন দিচ্ছিস না? মা, আমি তো বলেছিলাম ভালো রান্না করেছি রিমি, কিন্তু তাও কাকু কাকিমা বিশ্বাস করছে না। ভাইজান, আপনি চিন্তা করবেন না, রিমিমা ভালোই রান্না করতে পারে আমার মতে। আর ভাবি, আপনি হয়তো জানেন না রিমিমার এই রান্নার প্রতিভার কথা, তাই হয়তো এমনটা বলেছেন। কিন্তু দেখেন, রিমিমা ঠিক প্রমাণ করে দেবে যে সে রান্নায় পুরো নিপুণ। কিন্তু তাই যদি হবে তাহলে কোনোদিন ও রান্নাঘরের দর্শন কেন করেনি? এসব কথার মাঝে রিমি চলে আসে। মম, তুমিও না কখনো শুধরালে না। আমি একটু রান্না করতেছি, তাতেও তোমার সমস্যা? তোর মমের তোর রান্না নিয়ে কোনো সমস্যা নেই, তবে তুই আজ হঠাৎ রান্না কেন করলি আর কিভাবে বা করলি, ওটা নিয়ে তোর মমের একটু বুঝতে সমস্যা হচ্ছে। অবশ্য আমারও আছে। আমি কি কখনো রান্না করেছি নাকি? শুভ আমাকে হেল্প করলো তাই পারলাম, নইলে কুকিং আর আমার মধ্যে কিঞ্চিত পরিমাণও কানেকশন ছিল না। কিন্তু তোর হঠাৎ কুকিং এর শখ কেন চাপলো? আসলে কি হয়েছে কি কাকিমা, আমি এক এক করে কাকিমাকে কাল হতে আজ অবধি হওয়া সব কথা খুলে বললাম। সব শুনে সবাই হো হো করে হেসে ওঠে। তাই বল, এটা তাহলে হারার শাস্তি? বেশ হয়েছে, এই সুযোগে রিমি রান্নার ঘরে তো প্রবেশ করলো। জাস্ট এনাফ ইজ এনাফ। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমরা সবাই না হেসে বরং মেয়েটার রান্না খেয়ে দেখি, কত কষ্ট করেছে মেয়েটা। রুটি তরকারি দেখে তো ভালোই মনে হচ্ছে। ঠিক বলছো দীপা। তারপর আমরা খেতে যাব, তখনই রিওন আর স্নেহা চলে আসে। আমাদের রেখেই তোমরা ব্রেকফাস্ট করে নিচ্ছ? দ্যাটস নট ফেয়ার। তোরাও চলে আয়। তারপর রিওন আর স্নেহা ফ্রেশ হয়ে এসে আমাদের সাথে ব্রেকফাস্ট করতে বসে পড়ে। আমরা সবাই চুপচাপ ব্রেকফাস্ট করলাম। খেতে তেমন খারাপ হয়নি। রিমি আর আমার হাতের তৈরি রুটি তরকারি বরং ভালো হয়েছে। সকলে রিমির প্রশংসা করলো, সাথে আমারও। আমার প্রশংসা একটু বেশি করছিল, কারণ রিমিকে দিয়ে এই অসাধ্য সাধন করাতে পেরেছি বলে। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে রিওন বলে ওঠে, আমার সকলকে কিছু বলার আছে। আমরা সকলেই রিওনকে জিজ্ঞেস করলাম কি বলার আছে, কিন্তু রিওন কিছু বলতে পারছিল না। কেমন যেন আনইজি লাগছিল রিওনকে। তাই দেখি আমি জিজ্ঞেস করি, কি হয়েছে বড় ভাই, তুই এত হেজিটেশন না করে বলে ফেল, কি এমন কথা যা আমাদের সবাইকে বলতে চাস? আসলে কাকু কাকিয়া, আমি... রিওন ওর পুরো কথাটা শেষ করার আগেই স্নেহা বলে ওঠে। আমি এখন যাই। বলে স্নেহা উঠে যাচ্ছিল, কিন্তু বাবার কথায় আবার আগের জায়গায় বসে পড়ে। কথার মাঝে কথা কেন বলো, চুপচাপ এখানে বসে থাকো। থাক, মেয়েটাকে বকিস না, ওর হয়তো ভালো লাগছে না। সকাল সকাল বেরিয়ে পড়েছে আমার বাদু ছেলেটার সাথে ওর দেওয়া টাস্ক পূরণ করতে। হয়তো শরীরটা ভালো লাগছে না। তুমি সবসময় আমার মেয়েটাকে বকবে না তো। ওর শরীর ভালো লাগছে না হয়তো, তাই কথার মাঝে বলে ফেলেছে। তুই ঠিক বলেছিস। স্নেহা, তুই যা তোর রুমে। না মাম, ওকে থাকতে হবে এখানে, কারণ কথাটা ওকে আর আমাকে নিয়ে। কি এমন কথা? আসলে মম, আমি স্নেহাকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই, কিন্তু স্নেহা বলছে সবাই মেনে নিলে ও রাজি, নইলে না। রিওন একদমই পুরো কথাটা বলে শেষ করে। আমরা সকলে খুব অবাক হয়ে যাই রিওনের কথায়। তবে টেনশন হয় বাবা মা আর কাকু কাকিমাকে নিয়ে, কারণ তারা কেউই কোনো কথা বলছে না। কিছুক্ষণ নীরবতা ভেঙে কাকু বলে ওঠে, গুড, ভেরি গুড মাই জন। আমি আর তোমার মম এটা নিয়েই কথা বলছিলাম কাল, তোমরাই তোমাদের কাজটা সহজ করে দিলে। হ্যাঁ, এত খুব ভালো কথা। কি বলিস লতিফা? আমার আর কি বলার ভাবি, আপনারা যদি আমার মেয়েকে পছন্দ করেন তাহলে আমার কোনো আপত্তি নেই। তোমার তো কোনো আপত্তি নেই ছোট বউ, কিন্তু আমার ভাইটার নিশ্চয়ই আপত্তি আছে, তাই তো মুখ গোমরা করে আছে। কাকুর কথা শুনে বাবা বলে ওঠে, না ভাইজান, আসলে আমি ভাবছিলাম মায়ের ইচ্ছাটাই শেষমেশ পূর্ণ হতে যাচ্ছে। মনে আছে মা মরার আগে কী বলেছিল? আমার মনে আছে বলেই তো তোর ভাবির সাথে গতকাল রাতে এ নিয়ে আলোচনা করছিলাম। আমারও মনে ছিল, কিন্তু ওরা দুজন বাইরে দেশে বড় হয়েছে, তাই আর ওদের সাথে আমার ছেলে মেয়েদের বিয়ের কথাটা তুলতে আমার ভয় করছিল। ঠিক এই জন্য আমি কিছু বলিনি। বাবার মুখে আমার ছেলের মেয়েদের বিয়ের কথা শুনে যেন আমি খানিক চমকে গেলাম। শুধু আমি না, রিমিও নিশ্চয়ই ভাবছে রিয়ন স্নেহার সাথে আমাদের কেন কথা উঠল। আমি কিছু জিজ্ঞেস করব, তার আগে রিমি জিজ্ঞেস করে বসে, কাকু, আপনি ছেলে মেয়েদের বলতে কাদেরকে সম্বোধন করছেন? কাদের আবার? তুই আর শুভ এবং রিয়ন আর স্নেহার। আর ইউ জোকিং ড্যাড?
আমি কিনা বিয়ে করব এই শুভকে? হাউ ফানি! আমি কখনোই এই শুভর মতো একটা গ্রামের ছেলেকে বিয়ে করতে পারবো না। তুই করবি না? তোর ঘাড় করবে। তুই মানিস আর নাই মানিস না কেন, আমরা তোদের চারজনের বিয়ে তোরা যখন ছোট ছিলি তখনই ঠিক করে রেখেছিলাম, কারণ তোদের দাদিমার শেষ ইচ্ছে ছিল তোরা বড় হলে আমরা যেন তোদের 8 হাত এক করে দেই। তোদের দাদাও বলে গেছেন আমরা যেন তোদের দাদির শেষ ইচ্ছেটা পূরণ করি। আমি মানি না এসব। তোকে মানতে হবে। তুই দাদিমার শেষ ইচ্ছাটা রাখছিস। তাছাড়া শুভ খুব ভালো ছেলে, তোকে ভালো রাখবে। না, আমি মানতে পারবো না শুভকে, কারণ ও একটা গ্রামের ছেলে। আমি শুভকে কোনোভাবেই মানতে পারবো না। সবাই রিমিকে বোঝাতে ব্যস্ত। এমন অবস্থায় আমি বলে উঠি, কেউ আর রিমিকে বিয়ে করার জন্য জোর করো না প্লিজ। আমি চাই না জোর জবরদস্তি করে রিমিকে বিয়ে করতে। ওর যখন আমাকে পছন্দ না, তাহলে ওকে আমি বিয়ে করতে হবে না। তোমরা স্নেহা আর রিয়নের বিয়ের প্রস্তুতি শুরু করে দাও। এটা হয় না শুভ। কেন হয় না কাকু? এখানে 8 হাত এক না হলেও 4 হাত তো এক হচ্ছে, তাতেই হয়ে যাবে। কখনোই হবে না শুভ, কারণ বাবা চেয়েছিলেন তোমাদের 4 হাত নয় 8 হাত এক হোক, তোর আর রিমির, রিয়ন আর স্নেহার। কিন্তু কাকিমা, আমি চাই না রিমির উপর জোর খাটাতে। তুমি জোর খাটাতে চাচ্ছ না বাবা, আসলে এটাই আল্লাহর চাওয়া। তোমরা দাদুর কথা রাখতে আমার জীবনকে বলি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো। কিন্তু সবাই যাই করো না কেন, আমি কিছুতেই এই শুভকে বিয়ে করতে পারবো না। আমার সাথে শুভকে মানায় না। আমি কোথায় আর ও কোথায় দেখেছো একবার? রিমি, তুই কিন্তু বেশি বেশি বলে ফেলছিস। আমি তো কিছুই বললামই না, ওতেই বেশি হয়ে গেল। আর যদি বলা শুরু করি তাহলে কি বলবে মম? আমার তো মনে হচ্ছে তোমরা এই গরিব কাঙালি বাড়ি এসে পাগল হয়ে গেছো। এরা তোমাদের মাথা ওয়াশ করে নিয়েছে। রিমি কথাটা শেষ করার সাথে সাথে কাকু এসে কষে চর বসিয়ে দেয় রিমির গালে। রিমি চর খেয়ে ওভাবে তাকিয়ে থাকে কাকুর দিকে। তোমার সাহস কী করে হয় আমার ভাইকে গরিব কাঙ্গালি বলার? তুমি কি ভুলে যাচ্ছ এই গরিব কাঙ্গালির সাথে আমার রক্তের সম্পর্ক, সাথে রিও না তোমারও? তুমি কি ভুলে গিয়েছো তোমার জন্ম এই গরিবদের বাড়িতে হয়েছে? ভুলে তো যাবেই। আমি তোমাকে আগেই বলেছিলাম মেয়ে ছেলেকে ওদের কাকু কাকিমার কাছে রেখে যেতে, কিন্তু তুমি শুনলে না আমার কথা, নিয়ে গেলে ইন্ডিয়া। আর যদি রিমি ইন্ডিয়া না যেত তাহলে গরিবদের কষ্ট সম্পর্কে সামান্য হলেও জ্ঞান পেত। সব রকম বিলাসিতা পেয়ে ও বিগড়ে গিয়েছে। যদি এখানে থাকতো তাহলে এমনটা কখনোই হতো না। ঠিক বলেছ, দোষ আমার। আমি কাজের মধ্যে এতটাই ডুবেছিলাম যে নিজের মেয়েকে বাবা হয়ে আদর্শ শিক্ষা দিতে পারিনি। তবে একটা বিষয়ে আমি খুব খুশি, সেটা হলো আমার ছেলেটা আমার মেয়ের মতো হয়নি, আমার মান রেখেছে। কিন্তু আফসোস, আমার ছোট ভাই আমার ছোট হয়েও তার দুটো ছেলেকে মেয়েকেই সঠিক জ্ঞান দান করতে পেরেছেন। আমি বড় হয়েও তোর কাছে হেরে গিয়েছি রে রোমান। তোর মতো আদর্শ বাবা আমি হতে পারলাম না রে। না ভাইজান, এতে আপনার কোনো দোষ নেই, আপনি কষ্ট পেন না। আর শুভ ঠিক বলেছে, জোর করে কারো ওপর চাপ সৃষ্টি করা যায় না। তুই এটা কীভাবে বলছিস রোমান? তুই জানিস না বাবা মা আমাদের কতটা ভরসা করতো? আমরা তো কখনো বাবা মায়ের কথার অমান্য করিনি, তাহলে আজ কেন করব? তুই আজ কিছু বলছিস না কেন বলতো? ছেলেমেয়েরা যখন ছোট ছিল তখন তুই তো বলতিস ওরা কবে বড় হবে আর কবে তুই মায়ের ইচ্ছা পূরণ করতে পারবি। আজ কোথায় গেল তোর সেই কথা? আজ কেন চুপ হয়ে আছিস তুই? আমি কি বলবো বলে দিন ভাইজান। আমি তো কিছুই বলার নেই, কারণ আমি যে দুর্বিপাকে ভেসে গিয়েছি। একদিকে মা বাবার শেষ ইচ্ছা, অন্যদিকে রিমির মতো একটা মেয়ের অনিশ্চিত জীবন। রিমি মা তো আমার সবাইকে পছন্দই করে না, তাহলে তো দাম্পত্য জীবন কিভাবে সুখের হবে? একটাবার আপনি ভেবে দেখেছেন কি ভাইজান? তোর ধারণা ভুল, কারণ আমি জানি রিমিকে যদি কেউ ভালো রাখে সেটা হলো শুভ। ও ছাড়া রিমি অন্য কারোর সাথে সংসার করতে পারবে না, সুখীও হবে না। আপনি বিষয়টা বুঝতে পারছেন না ভাইজান? আমি সবই বুঝতে পারছি, কারণ আমি যে রিমির বাবা। একজন বাবা জানে তার মেয়ের জন্য কেমন ছেলে পারফেক্ট। একজন বাবার চোখে তার মেয়ের জন্য যদি কোনো ছেলেকে পছন্দ হয় তাহলে সেই ছেলে কখনো খারাপ হয় না রে, বরং সেই ছেলেটি হয় সোনার খনি। কারণ কোনো বাবা তার মেয়ের জন্য সেরাটাই চুজ করে। তাই আমি বলছি শুভ ভালো ছেলে, আর ওই রিমির জন্য উপযুক্ত ছেলে। তুমি যাই করো আর বলো না কেন ড্যাড, আমি এই শুভকে বিয়ে করব না মানে করব না।
তাহলে একটা কথা তুমিও কান খুলে শুনে রাখো রিমি, তুমি যদি শুভকে বিয়ে না করো তাহলে আমি আর তোমার মম আজ এখানেই গলা দড়িয়ে নিব। ড্যাড, আপনি কি বলছেন ভাইজান? আমি যা বলছি ঠিক বলছি রোমান, কারণ যে ছেলে তার বাবা মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে পারে না তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কারণ আমি বেঁচে থাকলেও তিলে তিলে শেষ হয়ে যাব, এক অদৃশ্য আগুনে দগ্ধ হয়ে থাকবো দিনের পর দিন। আর আমার মাথায় শুধু একটাই অনুশোচনায় উকি দিতে থাকবে, আর সেটা হলো ছেলে হিসাবে ব্যর্থতার। আমি চাই না এভাবে বেঁচে থাকতে। চলো মহুয়া, আমরা চলে যাই এ দুনিয়া ছেড়ে। এ দুনিয়ায় যাদের আপন ভেবেছ আসলে তারা আমাদের আপন নয়, হতেও পারে না। যদি আপনই হতো তাহলে নিজের মেয়ে অন্তত বাবা মায়ের হোক পালন করতো, বাবা মায়ের এক হুকুমেই মরতে রাজি হয়ে যেত। আমরা সেরকমই জন্ম দিইনি মহুয়া, সবাই তো আর স্নেহার মতো হয় না। তবে জোশটা যখন আমাদেরই, তাহলে আমাদেরই না হয় প্রায়শ্চিত্ত করি। তুমি যা বলবে তাই হবে গো। প্লিজ কাকু, এভাবে বলবেন না। তাহলে কিভাবে বলবে তোর কাকু? আমারও মনে হচ্ছে তোর কাকু যা বলেছে ঠিক বলেছে। আমরা মরে গেলেই ভালো হবে, কারণ বেঁচে থাকলে কখনোই ওই মেয়েকে নিজের মেয়ে বলে মেনে নিতে পারবো না। তাই আমাদের মরে যাওয়াই শ্রেয়। এটা বলে কাকু কাকিমা তাদের রুমের দিকে যাচ্ছিলেন। এমন সময় রিমি চিৎকার দিয়ে বলে ওঠে, আমি শুভকে বিয়ে করতে রাজি। তোমরা আমাকে ছেড়ে যেও না মম, ড্যাড। কথাটা বলার পর 1 সেকেন্ডও না দাঁড়িয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় রিমি। এদিকে আমরা সবাই হই হুল্লোড় শুরু করে দেই। আপনি তো পাক্কা অভিনেতা ভাইজান, কি দুর্দান্ত অভিনয়টাই না আপনি করলেন। বাবিও তো কম না, কি সুন্দর ভাইজানের সাথে তাল মিলালো। অভিনয় মানে আমরা রিমিকে রাজি করানোর জন্য এতক্ষণ অভিনয় করছিলাম, দেখো আমরা সাকসেসফুলও হয়ে গেলাম। মানে তোমরা সবাই জড়িত হয়ে। সবাই না, শুধু মা আর বাবা। কাকু কাকিমা আগে থেকেই পরিকল্পনার বিষয়টা জানতো, আমি তো পরে জানতে পারি, কাকু আমাকে চোখ টিপ মারার পরে। কিন্তু কাজটা করা ঠিক হয়েছে আমাদের। আলবাত ঠিক হয়েছে। তাছাড়া ব্ল্যাকমেল করাটা অভিনয় হতে পারে, কিন্তু মায়ের শেষ ইচ্ছার বিষয়টা তো সত্যি ছিল। তবে অভিনয়ের আইডিয়া ভাবি আগে থেকে প্ল্যান করে রেখেছিল যে তাদের 4 জনের মধ্যে কেউ একজন যদি বিয়ে করতে রাজি না হয় তাহলে এই ফর্মুলা ব্যবহার করবে। 4 জন নয়, 2 জন। তারা হলো রিয়ন আর রিমি। আমি আগে থেকে জানতাম ওদের দুজনের থেকে একজন বা হয়তো 2 জন এই বিয়েতে রাজি হবে না, নাও হতে পারে। কিন্তু আমার ধারণা ভুল ছিল। আমার ছেলেটা কিভাবে যে আমাদের বলার আগেই বিয়েতে রাজি হয়ে গেছে কে জানে। এটা হচ্ছে আমার স্নেহা, আমার জাদু। যে কেউ আমার স্নেহামাকে পছন্দ করবে, আমি নিশ্চিত। কিন্তু আমাকে যে কেউ পছন্দ করবে না, যেমন রিমিও করে না। আরে বাবা ধৈর্য ধর, দেখবি রিমিও তোকে পছন্দ করতে শুরু করবে। চিন্তা করিস না লিটিল বয়, দেখবি সব ভালো ছাড়া খারাপ হবে না। দেখতে দেখতে আমার বিয়ের দিন চলে আসলো। খুব ধুমধাম করে আমাদের বিয়ে হলো। অবশ্য বিয়ের সব খরচ কাকুই দিয়েছে, তবে রিমিকে সব কিছু আমার বাবা দিয়েছে। আমার তো এখনও চাকরি হয়নি, তাই আমি বিয়ের কোনো খরচই বহন করতে পারিনি। এখন আমি ঘরে যাচ্ছি 1 বা 2 পা করে। যাওয়ার পথে রিয়নের সাথে দেখা হয়ে যায়। ওরা আর আমার বাসার ঘর পাশাপাশি রুমেই। দুজন দুজনের দিকে তাকাচ্ছি। রিয়ন তো বেশ হাসি খুশি, কিন্তু আমার অবস্থা যে খুব বাজে। আমি তো ভেতরে ভেতরে আল্লাহকে ডাকছি বারবার, কারণ রিমি হয়তো আজ আমাকে কাঁচা চিবিয়ে খেতে ফেলতে পারে। তাও ভয়কে জয় করার লক্ষ্যে পাশের ঘরে প্রবেশ করি। আমি রুমিটিকে ছিটকানি লাগিয়ে পিছনে ফিরতে দেখি রিমি আমার সামনে দাঁড়িয়ে আছে। ওর মুখ দেখে বুঝলাম ও রেগে আছে প্রচণ্ড বেগে। আমি ঢোক গেলে মিষ্টি সুরে বললাম, চমৎকার, তোকে তো খুব। আমি পুরো কথাটা শেষ করার আগেই রিমি বলে, আমাকে ডিভোর্স কবে দিবি? আমি রিমির মুখে ডিভোর্সের কথা শুনে চরম অবাক হলাম। আজই তো আমাদের বিয়ে হলো, তাছাড়া ডিভোর্স দেওয়ার জন্য আমি তোকে বিয়ে করিনি। তাহলে কেন করেছিস? আমি তোকে সেই কলেজ লাইফ থেকে অনেক ভালোবাসি রে। তুই তো আমার সেই বউ। সেই ছোটবেলায় আমি তোকে বউ বলতাম, দেখ আজ সত্যি হয়ে গেল। কিন্তু আমি যে তোর মতো হাবলা ছেলেকে ভালোবাসি না, আমি তো ভালোবাসি রাফসানকে। রিমির মুখে অন্য ছেলের নাম শুনে আমার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। চোখের কোণে পানি জমান বেঁধে যায়। আমি ভেজা ভেজা চোখে বলি, রাফসান কেউ? নাম করা মডেল ও। আমাকে মডেল বানাবে বলেছিল রাফসান, কিন্তু তোর জন্য সব ভেস্তে গেল। এখন যদি ও জানতে পারে আমি বিয়ে করে ফেলেছি, তাহলে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। ওর সাথে
আমার 2 মাসের রিলেশনটাও নষ্ট হয়ে যাবে। তাই কেউ জানার আগে তুই আমাকে ডিভোর্স দে। সেটা হয় না, তুই আমার বিয়ে করা বউ, আর আমি কখনোই আমার বউকে অন্য কারো হাতে তুলে দিতে পারি না। আর মডেল হবি কেন? তুই জানিস না মডেলিং খুব খারাপ পেশা, ইসলাম ধর্মের মেয়েদের এসব মানায় না। শোন, আমি তোর থেকে পারমিশন চাচ্ছি না, আমি তোকে অর্ডার করছি। তাই তুই কোনো বাড়তি কথা না বলে আমার কথা মেনে নে, এতেই তোর ভালোই হবে। আমি তোকে ভালোবাসি রিমি, তুই এসব পাগলামো বাদ দে। আমি তোকে ওই রাপসানের থেকেও ভালো রাখবো, দেখিস। আগে ভালো একটা জব পেতে দে, তারপর আমরা সুখে সংসার করব। তোর মাথা ঠিক আছে? আমি তোকে এক চুল পরিমাণও সহ্য করতে পারি না। আর আমি কিনা তোকে নিয়ে সংসার করব? হাহ, তোর মতো ছেলেদের আমি কোনো সময় সম্মান দেই না, বুঝেছিস? সম্মান দিসটা মানলাম, কিন্তু আইনত আমি তোর হাজবেন্ড। এখন থেকে তোকে আমায় সম্মান দিতে হবে। হাজবেন্ড মাই ফুট, তোকে আমি কখনোই আমার হাজবেন্ড হিসেবে মানতে পারবো না। তোর মতো একটা গ্রামের গরু কিনা হবে আমার হাজবেন্ড? হাস্যকর। হাস্যকর হলেও এটাই সত্যি যে আমি তোর হাজবেন্ড। বললাম না আমি মানি না তোকে আমার হাজবেন্ড বলে, আর কখনো মানতে পারবো না। কেন মানতে পারবি না? আমি কি অশিক্ষিত নাকি দেখতে খারাপ? কথাটা শিক্ষা বা চেহারা নয়, তাহলে কিসের? টাকার। টাকার? হ্যাঁ টাকার। রাফসান দেখতে ভালো, শিক্ষিত আর কোটি কোটি টাকার মালিক। তাছাড়া ও একজন বিখ্যাত নামকরা মডেল। ইন্ডিয়াতে, বাংলাদেশে প্রায় সবাই ওকে চেনে। সেখানে তুই হলি গ্রামের এক হাবাগোবা ছেলে। তোর তো কোনো সামর্থ্যই নেই আমার ড্রাইভার নেওয়ায়। হ্যাঁ, এখন হয়তো আমার সামর্থ্য হয়নি, কিন্তু আমি আগে একটা ভালো সরকারি চাকরি পেয়ে নেই, তারপর তোর সব চাহিদা আমি পূরণ করতে পারবো। তারপর তুই আর আমি সুখে সংসার করব। আমার চাহিদা তুই পূরণ করতে পারবি? আমার চাহিদা কি বাজারের খেলনা যে চাইলেই তুই কিনে এনে দিতে পারবি? আমার চাহিদা অনেক বড়, যা তোর মতো কাঙালি পূরণ করতে পারবে না। কি এমন চাহিদা যে আমি পূরণ করতে পারবো না? মডেল হওয়া, এটা আমার স্বপ্ন। আমি যেভাবেই হোক না কেন মডেল হতে চাই। কিন্তু রিমি, এটা যে কখনোই সম্ভব না। তুই চাইলে পড়াশোনা শেষ করে জব করতে পারিস, আমি বাধা দেব না, কিন্তু মডেলিং করতে পারবি না। আমি এটাকে সমর্থন করি না। তাতে আমার কি? তোর সমর্থন করা বা না করায় আমার কোনো কিছু যায় আসে না। আমি মডেল হওয়ার স্বপ্ন পূরণ করতে রাফসানের সাথে রিলেশন করার নাটক করে যাচ্ছি, নিজেকে মেনটেন করে রেখেছি। আমি এত দূর যখন চলেই এসেছি, তখন আমার উদ্দেশ্য হাসিল করেই দম নেব। তুই ভুল করছিস রিমি। আমি যা করছি বা করব ঠিকই করব। আর তোকে আমি 2টো অপশন দেব, তার মধ্যে যে কোনো একটা তুই চুজ করবি। কি কি অপশন? প্রথম অপশন হচ্ছে তুই বাড়ির সবাইকে গিয়ে বলবি তুই আমার সাথে থাকতে পারবি না, আমাকে ডিভোর্স দিতে চাস। আর দ্বিতীয় অপশন কি? দ্বিতীয় অপশন হচ্ছে তুই আর আমি মাত্র 1 বছরের জন্য হাজবেন্ড ওয়াইফ হয়ে থাকবো, কিন্তু এই 1 বছর তুই আমাকে না ছুতে পারবি আর না কোনো প্রকার জোর খাটাতে পারবি আমার উপর। এমনিতেই আমাকে জোর করে ব্ল্যাকমেল করে বিয়ে করার জন্য বাধ্য করা হয়েছে, কিন্তু তাই বলে আমি তোকে স্বামী হিসেবে মেনে নেব বা তুই স্বামীর অধিকার ফলাবি, তা কিন্তু আমি হতে দিব না। এখন তুই বল কোন অপশনটা চুজ করবি? আমি দ্বিতীয় অপশনটাই বেছে নিলাম। ওহ গুড। কিন্তু কিন্তু কি? তুই আর আমি এই 1 বছর স্বামী স্ত্রীর অভিনয় করব, তবে সেটা সকলের সামনে, যাতে কেউ বুঝতে না পারে তুই আর আমি স্বামী স্ত্রী হওয়ার অভিনয় করছি। ঠিক আছে, মেনে নিলাম। গুড। আর একটা জিনিস, কি? তুই এই 1টা বছর আমার কথা মেনে চলবি। আমি যা যা বলবো, সব যেভাবে বলবো সব কিছু মেনে চলবি, নইলে নইলে কি? নইলে আমি সুইসাইড করব যদি তুই কথার খেলাপ করিস। তাহলে কি বলছিস কি তুই? আমি কোনো প্রকার রিস্ক নিতে চাই না, তাই আগে থেকেই বলে দিলাম, তুই যদি আমার উপর স্বামীর অধিকার ফলাতে চাস বা আমার কথা অনুযায়ী কাজ না করিস, তাহলে আমি সুইসাইড করতে বাধ্য হব। আর আমার সুইসাইড করার কারণ হবি তুই। আমি মরার আগে তোকে ফাঁসিয়ে দিয়ে যাব। তোকে সেসব কিছুই করতে হবে না, কারণ আমি তোর ওপর না স্বামীর অধিকার ফলাবো আর না কাউকে সত্যিটা বলবো। তুই যা বলবি তাই করব। আর একটা কথা, কি? তুই আমার মডেল হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবি না।
আমি যাই করি না কেন তুই আমাকে আটকাতে আসবি না। ঠিক আছে। এখন তুই যা, কোথাও গিয়ে ঘুমিয়ে পড়। আজ অনেক ধকল গেছে আমার উপর দিয়ে, খুব ঘুম পাচ্ছে। যাই গিয়ে শুয়ে পড়ি। কিন্তু রিমি, আমি কোথায় ঘুমাবো? বাইরে ঘুমালে কেউ যদি আমাকে দেখে ফেলে তাহলে সবাই বুঝে যাবে যে তুই আমাকে স্বামী হিসেবে মেনে নিসনি। তখন একটা বড়সড় সমস্যা ক্রিয়েট হয়ে যাবে। কথাটা তো তুই ঠিকই বলেছিস। তাহলে তুই এই রুমে ঘুমা, তবে নিচে বিছানা পেতে। ওকে, তাই হোক। তারপর আমি নিচে বিছানা পেতে শুয়ে পড়লাম। কি কপাল আমার! কোথায় রিমির সাথে বাসর রাত মানাবো তা না, আমি একা নিচে শুয়ে মশা মারছি। পরের দিন সকালে আমি রিয়নের সাথে ছাদে বসে গল্প করছি। এক পর্যায়ে রিয়ন জিজ্ঞেস করে বসে, কিরে, কাল বাসরাত কেমন হলো তোর? লাল মরিচের মতো। মানে? মানে খুব ভালো হয়েছে। তোর? আমারও। জানিস, শীতের রাতের সময় বউ থাকার মজাই আলাদা। কেন? তুই জানিস না বুঝি? না, জানি না। ভাগ শালা, সাধু সাজা হচ্ছে। আমি সত্যি জানি না। আচ্ছা বাদ দে, এখন কি করবি তাই বল। কি করবো আর, তোর বোনকে নিয়ে হানিমুনে যাব। আরে সেটা জিজ্ঞেস করিনি। তাহলে? আমি বলতে চাইছি, তুই এখন কি ইন্ডিয়াতে ব্যাক করবি নাকি এখানেই থেকে যাবি? কালই যেতে হবে আমাদের। কালই? কারণ খুব কাজ জমে গেছে। কাল যদি না যাই তাহলে খুব বড় সমস্যা হয়ে যাবে। কাল গিয়ে কালকেই ব্যবসার কাছে হাত লাগাবো। সব কিছু ঠিকঠাক করি 1 সপ্তাহ বাদে আবার আসবো এখানে। তো স্নেহাকে কি নিয়ে যাবি তোর সাথে? ও নাকি যাবে না, এক্সাম শেষ হলে যাবে। ও, তাহলে রিমিও কি যাবে তোদের সাথে? ওকে কিছু বলা হয়নি। ড্যাড যদি চায় তাহলে যাবে, নইলে এখানেই থাকবে। তাছাড়া তোর বউ, তুই যা বলবি তাই হবে। স্নেহা যেভাবে বললো ও এক্সাম শেষ হলে শ্বশুরবাড়ি যাবে, সেভাবে রিমিরও তো ইচ্ছে থাকতে পারে। তাই ও যা চাইবে তাই হবে। তাও ঠিক। পরদিন সকালে আমরা সবাই ইন্ডিয়া যাওয়ার জন্য প্লেনে উঠে গিয়েছি। কাকু কাকিমা, রিমি, রিয়নের সাথে আমিও যাচ্ছি ইন্ডিয়ায়। সবাই রিমির কেরামত। ও আমাকে বলেছে আমি যেন কাকুকে বলি আমি আর রিমি আপনাদের সাথে ইন্ডিয়ায় যাব আর সেখানেই জব করব। আমি কাকুকে গিয়ে রিমির শেখানো কথাগুলো বলি। কাকুও রাজি হয়ে যায়, আর সাথে সাথে বাবা মাও। স্নেহা আমাদের সাথে আসেনি বলেই রিয়নের মুড বেশ খারাপ। ওর মুড ভালো করার জন্য ওর সাথে কিছুক্ষণ কথা বললাম। কথা বলতে বলতেই আমরা ইন্ডিয়ার এয়ারপোর্টে এসে পৌঁছে গেলাম। কাকুদের বাড়ি পৌঁছে দমছে এক ঘুম দিলাম, কিন্তু বেশিক্ষণ ঘুমাতে পারিনি। রিমি এসে আমাকে জাগিয়ে দেয়। তুই এখানে কেন ঘুমাচ্ছিস? ওঠ বলছি, ওঠ আমার বিছানা থেকে। আমি চোখ কচলাতে কচলাতেই উঠে বসলাম। তারপর বললাম, তুই কোথায় গিয়েছিলি রিমি? কাকু খুব বকেছে আমায় তোর জন্য। কেন বকেছে? তোকে যেতে দিলাম কেন তাই বকেছে। ভালো করেছে। এভাবে আরো অনেক বকা শুনতে হবে তোকে আমার জন্য। তুই গিয়েছিলি কোথায়? রাফসানের সাথে দেখা করতে। দেখ আমাকে কত কিছু গিফট করেছে আমার রাফসান বেবি। রিমি ওর হাতে থাকা শপিং ব্যাগগুলো উঁচু করে দেখিয়ে বলল। আমি রক্তচোখে নিয়ে রিমির দিকে তাকিয়ে বললাম, তোর সাহস কী করে হলো রাফসানের সাথে দেখা করার? তুই কি ভুলে গেছিস তুই বিবাহিতা, আমি তোর স্বামী? ও হ্যালো, তুই কি ভুলে যাচ্ছিস আমি কি ডিল করেছিলাম? ভুলে গেলে আমি মনে করিয়ে দেই। তুই আমাকে নিজের মুখে বলেছিলি যে তুই আমার ওপর স্বামীর অধিকার ফলাবি না। তো আমি কি একবারও বলেছি আমি তোকে শাসনও করতে পারবো না? তাছাড়া স্বামীর অধিকার ফলানোর কথা এখানে কেন আসছে? আমি তো আর তোকে ছুটছি না, আমি জাস্ট শাসন করলাম, কারণ তুই ভুল করেছিস। যদি কাকু কাকিমা তোকে আর রাফসানকে একসাথে দেখে তাহলে কি কেলেঙ্কারি হয়ে যাবে ভেবেছিস একবারও? না ভাবিনি, কারণ তারা দেখবেই না। আমি খুব সাবধানে থাকি, আর আমরা যেখানেই যাই সেখানেই ড্যাড ভাইয়া কেউ যায় না। তুই এটা কীভাবে করতে পারিস রিমি? আমি তোকে কতটা ভালোবাসি, আর তুই কিনা অন্য ছেলের সাথে? ছি! চুপ কর কুত্তা। তুই কে আমাকে ছি বলার? তোর সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। তুই কিনা আমাকে শাসন করিস? রিমি তেড়ে এসে আমার গায়ে থাপ্পড় মারে। আমি গালে হাত দিয়ে রিমির দিকে চেয়ে রইলাম। রিমির গা কাঁপছে রাগে, ও কিছু বলবে কি? আমি বলে উঠলাম, আজ থেকে তোকে আর শাসন করব না, তুই যা করার কর। কিন্তু একটা কথা মাথায় রাখিস, তুই তোর কীর্তিকলাপগুলোর জন্য একদিন খুব বেশি পস্তাবি, কুলকিনারা হারিয়ে ফেলবি। আমি আর একটা কথাই বলবো, সেটা হলো তুই যা করবি ভেবে করবি, কারণ তুই একটা মেয়ে। মেয়েদের বেশি জোর করা ভালো না। মেয়েরা পর্দায় সুন্দর, শর্ট ফিটিং কাপড়ে নয়। তোর বলা শেষ?
শেষ। তাহলে যা আমার রুম থেকে, আমার তোর মুখ দেখতে মন চাচ্ছে না এখন। ঠিক আছে। তারপর আমি বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি রিয়ন আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি রিয়নকে দেখে চোখের পানি শার্টের হাতল দিয়ে মুছে ফেললাম। চোখের পানি মুছে লাভ নেই, আমি তোদের সব কথা শুনে ফেলেছি। রিয়ন তুই? কি হয়েছে তোদের মাঝে, আমাকে সব খুলে বল। আমি মুখে হাসি রেখা টেনে বললাম, কিছুই হয়নি শালা, চল বাইরে থেকে ঘুরে আসি। রিয়নের কাঁধে হাত রেখে বললাম। রিয়ন আমার হাত ওর কাঁধের থেকে সরিয়ে দিয়ে বলল, কি হয়েছে সব কিছু আমাকে খুলে বল। বলছি, রিমির সাথে রাফসান ছেলেটার কিসের সম্পর্ক? কিছু হয়নি বললাম তো। তুই আমাকে না বলে আমি এখনই গিয়ে রিমির থেকে জেনে নিচ্ছি। না, তুই রিমিকে কিছুই জিজ্ঞেস করিস না প্লিজ। তাহলে বল তোদের মধ্যে কি চলছে। আমি জানি রিমি তোকে নিজের সাথে বিয়ে করেনি, কিন্তু এই রাফসান ছেলেটা কোথা থেকে আসলো তোদের মাঝে? বলছি তোকে, চল তোর রুমে যাই, তারপর বলছি। ঠিক আছে। তারপর আমি রিয়নের সাথেই ওর রুমে গেলাম। এরপর রিমির বলা সব কিছু রিয়নকে খুলে বললাম। সব শুনে রিয়ন বলে ওঠে, তুই এখানে থাক, আমি গিয়ে রিমির খবর নিচ্ছি। বলে বেশি রেগে রিয়ন উঠে যাচ্ছিল, কিন্তু আমি ওর হাত ধরে ফেলি। ওকে কিছু বলিস না প্লিজ, আমি চাই না রিমি সুসাইড করুক, আমি চাই ও বেঁচে থাকুক আর ভালো থাকুক। তাই বলে ওর ভুলগুলোকে প্রশ্রয় দিবি? দেব। তুই দিতে পারিস, তবে আমি না। আমি রিমির বড় ভাই হয়ে কিছু তাই ওকে ভুল পথে এগিয়ে যেতে দিতে পারি না। তোকে আমার কসম, তুই রিমিকে কিছুই বলবি না। শুভ, কাউকে ভুলেও কিছু বলিস না এ ব্যাপারে। যা হবে ভালোর জন্য হবে। তুই দেখিস, আমার বিশ্বাস রিমি একদিন ঠিক বুঝবে। সে বুঝতে পারবে তার ভুলগুলো, সে ভুল করেছে। ততদিন রিমিকে অন্য ছেলের সাথে মেলামেশা করতে দেখতে পারবি তো তুই? রিউনের বলা কথাটা ডিরেক্ট আমার বউকে এসে বিঁধল। আমি মুহূর্তেই আমার চোখের মানে ছেড়ে দিলাম বউ বল চৌধুরী নেয়। তারপর বলে উঠলাম, তুই আমার একটা উপকার করবি ভাই? কি বল। আমি তোর একটা কেন, হাজারটা উপকার করার জন্য প্রস্তুত। রিমি যখন বাড়ি থেকে বের হবে তখন আমাকে নিয়ে ওর পেছনে পেছনে ফলো করতে যাবি। যাব, কিন্তু তুই কি সহ্য করতে পারবি রিমির সাথে অন্য ছেলেকে? পারবো রে। আর আমার একটা জব পেলে খুব ভালো হইতে হইতে মুহূর্তে, কারণ বাবার শরীর বেশ ভালো না। আর কত খাটবে বল? তোকে আমি আগে বলেছি আর এখনও বলছি যে তুই চিন্তা করিস না। আমি অলরেডি অনেক জায়গায় বলে ফেলেছি তুই কয়েকদিন প্রিপারেশন নে চাকরির পরীক্ষার জন্য। তাহলে তুই এখন একটু রেস্ট নে, আমি কিছু কাজ করি অফিসের, তারপর স্নেহার সাথে একটু কথা বলতে হবে। ঠিক বলেছিস, আমি বরং একটু রেস্ট নেই, তাহলে হয়তো মাথা ব্যথাটা একটু কমবে। আচ্ছা ঠিক আছে, এখন কাজ কর তাহলে। আমার জন্য তোর অনেক সময় নষ্ট হয়ে গেল। কোনো সমস্যা নেই শালা, তুই হচ্ছিস আমার একমাত্র শালা। তুই আমার সময় নষ্ট করবি না তো কে করবে বল? তাই তো, তবে বলতে হবে তোর ভাগ্যটা খুব ভালো। কিভাবে? এই যে কত সহজে স্নেহা তোকে স্বামী হিসেবে মেনে নিল, বড়দের কথা মেনে নিল। কি বলতো, স্নেহার মন রিমির মতো না। স্নেহা ভালোবাসতে জানে, কিন্তু রিমি না। ও তো শুধু জেদ আর অহংকার করতে জানে, কিন্তু স্নেহা মানুষকে অপমান করতে জানে না। রিমিও খুব ভালো রে, শুধু দেখায় না। হয়তো খারাপ সঙ্গ পেয়ে ও এরকম ভুল সিদ্ধান্ত নেমে পড়েছে। তাছাড়াও তো রাফসানকে খুব ভালোবাসে না, জাস্ট নিজের স্বপ্ন পূরণ করতে রাফসানকে ইউজ করছে। ঠিক বলেছিস, কিন্তু সময় থাকতে রিমি তোকে বুঝলো না। সে অপেক্ষাতেই থাকবো রে। হয়েছে, এখন শুয়ে পড় তো। বলে একটা চাদর টেনে দেয় আমার উপর। পরের দিন রিমি বাড়ি থেকে বের হলে আমি রিয়ন ওকে ফলো করি। রিমি যেখানে গিয়েছে সেখানে গিয়ে দেখি ও একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে। ছেলেটাকে দেখে আমি আন্দাজ করতে পারি ওই যে রাফসান। আমি না পারছি রিমিকে রাফসানের সাথে দেখতে, আর না পারছি রিমিকে বাধা দিতে। আমার কপাল এতটাই পোড়া যে চিৎকার দিয়ে কাঁদতেও পারছি না, কারণ আমি যদি কান্না করি তাহলে রিয়ন খুব কষ্ট পাবে। তখন ও নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে রিমিকে উল্টোপাল্টা কিছু বলে দেবে। এই ভয়ে আমি আমার ইমোশনগুলোকে কোনো মতে বুকের ভিতরে লুকিয়ে রেখেছি। যদি কষ্টটা হৃৎপিণ্ড ছিঁড়ে বাইরে বের হয়ে যায় তাও ভালো হবে, অন্তত মরে তো পারবো। রিমিকে অন্য ছেলের সাথে দেখার চেয়ে মরে যাওয়া ঢের ভালো। আমি বেশ শক্ত করে রিয়নের হাত ধরে রেখেছি যাতে ও ছুটে রিমির কাছে না চলে যায়। তুই আমার হাত ধরে রেখেছিস কেন? এমনি, আসলে এখানকার কিছু চিনি না, জানি না, যদি হারিয়ে যাই তাই এভাবে ভয় পেয়ে তোর হাত ধরে রেখেছি। আমি জানি তুই কেন আমার হাত ধরে রেখেছিস, তাই শাক দিয়ে মাছ না ঢাকার চেষ্টা করলেও চলবে। তুই হাত ছাড়, আমি তেমন কিছু করব না।
তুই যে এটা নিয়ে ভয় পাচ্ছিস। চল আমরা চলে যাই এখান থেকে, আমার ভালো লাগছে না। ঠিক বলেছিস, এখানে আমি বেশিক্ষণ থাকলে রিয়ালি বলছি রিমির কাল আমার হাত। ও তোর ওয়াহিফ হতে পারে, কিন্তু ও তো আমার বোন, তাই ওর অন্যায়কে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আজ তুই যদি কসম না দিতি তাহলে রিমিকে ড্যাড আর মমের কাছে নিয়ে মার খাওয়াতাম। তুই চল বাসায়, এখানে আর থাকতে হবে না বলে আমি রিয়নকে নিয়ে বাসায় চলে আসি। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। রিমি প্রতিদিন রাফসানের সাথে দেখা করতে যায়। এখন আমি মোটামুটি এখানকার অলিগলি বেশিরভাগই চিনে ফেলেছি, তাই এখন আর রিয়নকে নিয়ে রিমিকে ফলো করি না। আমি নিজেই আসি রিমির পিছন পিছন। এখন কষ্ট পেতে পেতে আমার অভ্যাস হয়ে গিয়েছে। কাঁদতে কাঁদতে এখন আর চোখের পানিও শুকিয়ে গিয়েছে। আজ একটা সরকারি চাকরি পরীক্ষা দিয়ে এসেছি, রিটেন ভাইবা দুটোতেই পাস। কাল থেকে জয়েন করব। মনে হচ্ছে আমি যেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এখন আমি আমার বাবা মায়ের কষ্ট লাঘব করতে পারবো। আমি আমার বাবা মাকে ফোন দিয়ে সুখবরটা দিয়ে দেই। তারা খুব খুশি। খুব মন চাচ্ছিল বাবা মায়ের পা ছুঁতে, কিন্তু এখন যে আমার ইচ্ছে করলেও কোনো উপায় নেই। আমি যে তাদের থেকে খুব দূরে। আমি একেবারে মিষ্টি নিয়ে বাসায় যাই। আমি কি সর্বপ্রথম কাকু কাকিমাকে মিষ্টি খাওয়াই। তারা আমার মুখের হাসি আর হাতে মিষ্টি দেখেই বুঝে যায় আমার চাকরি হয়ে গিয়েছে। কাকু কাকিমা খুব খুশি আমার চাকরি পাওয়ায়। রিয়নও খুব খুশি, তবে শুধু রিমি না। ওর মুখ দেখে বুঝলাম ও খুব নারাজ আমার প্রতি। আমি এখানে এসেছি প্রায় 4 মাস হতে চলল। এই 4 মাসে রিমি আমার সাথে ভালো মতো একটাও কথা বলেনি। জাস্ট কাকু কাকিমাকে দেখাতে একটু কথা বলে, জাস্ট ওই অবধি সীমাবদ্ধ। আমি সোফায় ঘুমাই আর রিমি খাটে। রিয়নকে মিষ্টি খাওয়ানোর পরে আমি মিষ্টি নিয়ে রিমির দিকে যাব কি রিমি ওর রুমের দিকে চলে যায়। ওর পিছু পিছু আমি আসি। আমাকে দেখে রিমি বলে ওঠে, কিছু বলবি? আমি সরকারি চাকরি পেয়েছি ভালো একটা পোস্টে, তাই তো ওকে সবাইকে মিষ্টি খাওয়ালাম, তুইও নে। আমি ওই সস্তার মিষ্টি খাই না। সস্তা না রে, আমি তোর সবচেয়ে প্রিয় রসাল সুইটস কিনেছি পুরো 5,000 টাকা দিয়ে। তুই এতগুলো টাকা কোথায় পেলি? জমানা ছিল, এবার তো খা। না, খাবো না। তোর মুড আজ এত খারাপ কেন? ড্যাড আমাকে বাড়ি থেকে বের হতে নিষেধ করে দিয়েছে, শুধুমাত্র তোর জন্য। আমি কি করলাম? আমি তো কাউকে কিছুই বলিনি তোর বাইরে যাওয়া নিয়ে। তুই বলিসনি, তাহলে ড্যাড আমার উপর রেগে কেন ছিল? আমি সত্যি বলছি, আমি কিছুই জানি না। আচ্ছা, আমি মেনে নিব যদি তুই একটা কাজ করিস তাহলে। ঠিক আছে, আমি ভয় ভয় চোখে জিজ্ঞেস করে ফেললাম, কারণ আমি জানি রিমির দেওয়ার কাজ খুবই ব্যথপ্রতুর হয়। তুই এখন থেকে আমার সাথে বের হবি, তাহলেই হয়ে যাবে। তাহলে ড্যাড আমাকে আর কিছু বলতে পারবে না। কিন্তু আমি যে অফিসে যাব কাল থেকে। কখন আসবি? 5টার সময়। তাহলে তুই 6টার সময় আমাকে নিয়ে বের হবি। কোনো কিছু না ভেবে বলে দিলাম। ঠিক আছে, কিন্তু তুই কি ভার্সিটিতেও যাবি না? না, সেটা যেতে বলেছে, কিন্তু আমাকে সঠিক সময়ে বাসায় ফিরে আসতে বলেছে। ও আচ্ছা, আমি তাহলে ঘুমাই, আমার শরীরটা খুব খারাপ লাগছে আজ। না খেয়ে ঘুমিয়ে পড়বি নাকি? না। না মানে? খেয়েছি। কোথায় খেলি? বাড়ি থেকে পেট ভরে খেয়ে এসেছি, তাই আর খাবো না। কথাটি মিথ্যা বললাম, আমি আসলেই খেয়ে আসিনি। ঠিক আছে, তাহলে ঘুমা গিয়ে। বলে সোফার উপরে শুয়ে পড়লাম। শোয়া মাত্র এক ঝাঁক ঘুম এসে বাসা বানালো আমার চোখে। সকালবেলায় ঘুম থেকে উঠে বাবা মার থেকে ফোনে দোয়া নিলাম। কাকু কাকিমা আমার খুব যত্ন নিল, খুব আদর করে ব্রেকফাস্ট করালো আমাকে। আমি কাকু কাকিমার পা ছুঁয়ে বেরিয়ে পড়ি অফিসের উদ্দেশ্যে। ঠিক 5:26 এসে দেখে রিমি এসে বসে ফোন টিপছে। আমাকে দেখে বলে ওঠে, তুই সকালবেলা গেলি না কেন? কি বলে যেতাম? তুই যে অফিসে যাচ্ছিস সেটা আমাকে কেন বলে যাসনি? তোকে বললে কি আর না বললে কি, তুই তো আর আমাকে ভালোবাসিস না, আমাকে দেখতেও পারিস না, তাহলে তোকে বলে যাওয়া না যাওয়া একই সমান। আমি দেখলাম আমার কথায় কথায় রিমির মুখ কালো হয়ে গেল। রিমি অস্ফুট স্বরে বলল, আমি রেডি হয়ে আসছি, তুই ওয়েট কর। ওয়েট করবে কেন? আর তুই এখন রেডি হবি কেন? কেন মনে নেই তোর গত রাতে আমি কি বলেছিলাম? ও মনে পড়েছে। গুড, তাহলে যা বলছি তাই কর। রিমি ওয়াশরুম থেকে বের হওয়ার পর আমরা বেরিয়ে পড়ি। আমি ড্রাইভ করি আর রিমি আমার পাশে বসে থাকে। আমি ড্রাইভ করা অবস্থায় রিমিকে জিজ্ঞেস করে বসি, তো আমরা শুটিং সেন্টারে কেন যাচ্ছি? সেখানে মানুষ কেন যায়? শুটিং দেখতে। আর
আমাদের মতো সাধারণ মানুষ আর কী বা করতে যাবে? তুই সাধারণ মানুষ হতে পারিস, কিন্তু আমি না। আমিও সেখানে শুটিং করতে যাচ্ছি। মানে তুই শুটিং করবি? হ্যাঁ, রাফসান বলেছে কয়েকটা শট নিবে আমার, যাচাই করবে আমাকে ক্যামেরায় কেমন লাগে হাঁটলে, কথা বললে। আমি কি বলি, তো কিছু মাস বাদে এক্সাম আছে, এখন এসব না করলে নয়। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। আমি আর কথা বাড়ালাম না, কারণ রিমিকে বুঝিয়ে কোনো লাভ নেই। এতদিনে যখন আমি ওকে বোঝাতে পারলাম না, তখন আজও পারবো না। আমরা শুটিং সেন্টারের ভেতরে যেতেই রাফসান ছুটে এসে রিমিকে হাঁক করে। আমি সেই দৃশ্য দেখে আমার চোখের বাড়ি ধরে রাখতে পারলাম না। নিজের চোখে ভালোবাসার মানুষকে অন্য কারো বুকে দেখে মানে বিষ খাওয়ার সমান। আর সেই মানুষটি যদি নিজের ঘরের বউ হয়, তাহলে কতটা কষ্টদায়ক তা বোঝানো ভারী কঠিন। আমি কোনো মতে নিজেকে সামলে ওদের থেকে কিছুটা দূরে চলে যেতে লাগলাম। আমি আর সেখানে থাকতে পারলাম না, আমার চোখ ঝাপসা হয়ে আসছিল। আমি আশেপাশে একটা ওয়াশরুম খুঁজতে থাকি। রিমি রাফসানকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে দেয়। হোয়াট হ্যাপেন্ড রিমি বেবি? নাথিং, আসলে আমার শরীর ভালো লাগছিল না, আমাকে বাসা থেকে বের হতে নিষেধ করা হয়েছে। খুব কষ্টে বের হতে হয়েছে আমাকে। শুধু আজ নয়, তুমি অলওয়েজ আমার সাথে এরকম করো। আমি তো তোমার বিয়ে, আমার তো অধিকার আছে তোমাকে টাচ করার। এসব পরেও হতে পারে, এখন কাজ নিয়ে কথা বললেই ভালো হবে। এই বয়সে ক্যারিয়ার গড়ার, এইসব করার নয়। আগে আমি আমার ক্যারিয়ারটা ঠিক করে নেই, তারপর তুমি যা চাইবে তাই হবে। এখন আমি আমার ফিউচার নিয়ে ফোকাস করতে চাই। প্লিজ রাফসান, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওকে বেবি, তাহলে আমি তোমার কেরিয়ার খুব কুইকলি সেটেল করার চেষ্টা করছি। থ্যাংক ইউ সো মাচ রাফসান। ওয়েলকাম বেবি, নাও লেটস গো ফর ইউর শট। শিওর। আমি রিমির কাজ শেষ হলেই ওর কাছে যাই, গিয়ে বলি, বাড়ি যাবি না? খুব রাত হয়ে গিয়েছে, কাকু কাকিমা চিন্তা করবেন। রিমি বেবি, ও তোমাকে তুই করে কেন বললো? আসলে ও আমার কাজিন, তাই তুই করে বলছে। ও, তাহলে তুমি তোমার কাজিনকে নিয়ে এসেছো? ওকে নিয়ে এসেছি বলেই ড্যাড আমাকে আসতে দিয়েছে, নইলে দিত না। ওকে, তো রোজ ও তোমার সাথে আসবে নাকি? হ্যাঁ, এখন থেকে রোজ আসবে। ও ওকে, তাহলে বাই, কাল দেখা হবে। বলে রিমিকে হাক করতে যাবে, তখন রিমি বলে ওঠে, আমি কি বলেছিলাম মনে নেই? ও সরি। ইটস ওকে। তারপর আমরা বেরিয়ে পড়ি। কিন্তু রিমি রাফসানকে কি বলছিল যে রাফসান হাক করতে গিয়েও করলো না, উল্টো সরি বলল। কিন্তু কেন? এসব প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণ ভাবার পর বুঝতে পারলাম আমি সামনে ছিলাম বলে রিমি হয়তো মানা করেছে হাক করতে। হয়তো ভেবেছে আমি বলে দেবো কাকু কাকিমাকে। এভাবে প্রতিদিন রিমি শুটিং থিয়েটারে যায়, রাফসানের সাথে হেসে গেলে কথা বলে আমার সামনে। প্রতিটা দিন জীবিত থেকে মরণ যন্ত্রণা সইতে আমার খুব বেশি কষ্ট হচ্ছিল, আমার কলেজা পুড়ে কালো হয়ে যাচ্ছিল। এভাবে দেখতে দেখতে একটা বছর পার হয়ে যায়। আমাদের এগ্রিমেন্ট অনুযায়ী আর মাত্র 2 দিন আমি রিমির স্বামী স্ত্রী হয়ে থাকতে পারবো। রিমির এক্সামও শেষ হয়ে গিয়েছে, কয়দিন পর রিমি মডেল হয়ে যাবে আর আমাকে ডিভোর্স দিয়ে দেবে। আমি তার আগেই একটা ডিভোর্স পেপার এনে সেখানে সাইন করে ছোট্ট একটা চিরকুটে কিছু লিখে রেখে দিয়ে চলে আসি রিমিদের বাড়ি ছেড়ে। শুধু রিয়ন জানে আমার চলে যাওয়ার কথা। রিয়ন ছাড়া কেউ জানে না আমি কোথায় আছি। রিমি বাসায় এসে শুভকে খুঁজতে থাকে। আজ বেশ লেট করে বাড়ি ফিরে রিমি, কারণ আজ ওকে মডেল হওয়ার জন্য কিছু ফর্মালিটিস পূরণ করতে হয়েছে। এখন যে কোনো সময় রিমির কাজ শুরু হয়ে যেতে পারে। আজ খুশিতে রিমি যেন আত্মহরা। তবে রিমির খুশি হারিয়ে যায় টেবিলের উপরে থাকা চিরকুট আর ডিভোর্স পেপারটা দেখে। চিরকুটটায় লেখা ছিল, প্রিয় রিমি, আল্লাহর কাছে সর্বদা দোয়া করব যাতে তুই ভালো থাকিস। আমি তোকে এই 1 বছরে অনেকটা কষ্ট দিয়ে ফেলছি, তার জন্য আমাকে মাফ করে দিস। তোকে আজ একটা সত্যি কথা বলি, তুই যখন রাতে খুবই আচ্ছন্ন থাকতিস, তখন তোর ঘুমন্ত মুখটা আমাকে বেশ টানতো তোর কাছে। সেই টানের খাতিরে বেশ কয়েকবার ভালোবাসার পরশ এঁকে দিয়েছিলাম তোর কপালে। আমি জানি সেটা তোর ইচ্ছার বিরুদ্ধে ছিল, কিন্তু কী করবো বল, আমি যে তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। তাই তোকে এত কাছে পেয়ে আমি নিজেকে আর সামলাতে রাখতে পারিনি। তাই এই পাপের জন্য আমি তোর বিশেষভাবে ক্ষমা প্রার্থী। তুই যদি এই পাপের জন্য আমাকে অভিশাপ দিস তাহলে আমি খুশি, এতে আমার পাপের শাস্তি অন্তত আমি পাবো। যাই হোক, আমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি, তুইও করে দিস। আমার চিরকুটটা পড়ার পর
সাইন করে দিস, যাতে দ্রুত আমাদের এই মিথ্যে সম্পর্কটা থেকে মুক্তি পেতে পারিস। আর হ্যাঁ, তুই সকলকে বলবি আমি তোর জীবন থেকে চলে এসেছি, তুই না। বলবি আমাদের ডিভোর্সের মূল কারণ আমি মানে শুভ্র। আরও বলবি শুভ অন্য কাউকে নিয়ে ভালো থাকতে চায়, তাই তো ওকে ডিভোর্স দিয়ে দিয়েছে। এগুলো বললে কেউ আর তোকে কথা শোনাবে না। যা কথা শোনাবার মার খাওয়ার তা আমি খাবো। তা আমি চাই না কেউ তোকে বকাবকি করুক। পরিশেষে বলবো খুব ভালোবাসি রে তোকে, খুব। এই তোর লাইফে সবচেয়ে বড় অসহ্যকর ছেলেটি শুভ। রিমি চিরকুটটা পড়ার পর জোরে চিৎকার দিয়ে বলে ওঠে, না। তারপর ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেলে। পরের দিন রিমির ফোনে রাফসানের কল আসে। রাফসান ইমিডিয়েটলি রিমিকে দেখা করতে বলে। রিমির রাত থেকে কিছু খায়নি, সকালেও না খেয়ে বেরিয়ে পড়ে রাফসানের সাথে দেখা করার জন্য। কেন ডাকলে হঠাৎ? তোমাকে এত উইক লাগছে কেন বেবি? গায়ে হাত দিয়ে কথাটি বলল রাফসান। রিমি রেগে গিয়ে রাফসানের হাত ছিটকে ফেলে দিয়ে বলল, হাউ ডিয়ার ইউ টু টাচ মি? কতবার বলবো আমাকে টাচ করবে না? সরি বেবি, বাট হোয়াই ইউ আর সো অ্যাংরি টুডে? আর ইউ ডিস্টার্ব অ্যাবাউট মি? নাথিং, আই এম অলরাইট। কি বলতে ডাকলে তাই বলো। অ্যাকচুয়ালি তুমি আজ থেকে মডেলিং করা শুরু করবে। তোমাকে ছাড় আজই নিয়ে যেতে বলেছে। আজই? ইয়া। কিন্তু আমি যে... রিমি কিছু না ভাবছে, তাই দেখে রাফসান বলে ওঠে, কিন্তু কি বেবি? কিছু না, চলো আমি প্রস্তুত। তারপর রাফসান রিমিকে একটা থিয়েটারের মধ্যে নিয়ে যায়। সেখানে রিমির ফটোশ্যুট করা হবে। রিমিকে মেয়েরা কিছু ড্রেস দিয়ে বলে 10 মিনিটের মধ্যে চেঞ্জ করে দিতে। রিমি ড্রেসগুলো দেখে বেশ রেগে যায়। এসব কি ড্রেস নাকি অন্য কিছু? আমি যদি এসব পরে ফটোশুট করি তাহলে মম ড্যাড আমাকে কখনো মেয়ে বলে পরিচয় দেবে না। আর না, আমি এই রাফসানের সাথে কথা বলবো। এই বলে রুমের বাইরে বেরোতেই ও শুনতে পেল রাফসান কাউকে কিছু বলছে আর হাসছে। রিমি দেওয়ালে আলে যেতেই রাফসানের কথা স্পষ্ট শুনতে পেল। রাফসান বলছে, রিমিকে কি সুন্দর বোকা বানালাম দেখ, ও তো বুঝতেই পারো না আমি ওকে এখানে ফটোশুট করতে না, ভোগ করতে নিয়ে এসেছি। অনেক ঘোরাঘুরি করিয়েছি, তবে আর না, আজ ওর সব তেজ বের করে ছাড়বো। এই কথাটি শুনে রিমির পায়ের তলা থেকে মাটি যেন সরে গেল। ও পুনরায় রুমের ভিতর চলে আসলো। এখন আমি কি করব? রাফসান তো একটা ঠকবাজ। আমি এখন কিভাবে ওর মায়াজাল থেকে বের হব? কিভাবে? এসব ভাবতে ভাবতেই রিমির চোখ গেল পেছনের দরজার দিকে। রিমি ওই দরজার পেছন দরজা দিয়ে থিয়েটার থেকে বের হয়ে যেতে আসে। তারপর বাসায় এসে দরজায় লাগিয়ে জোরে জোরে কাঁদতে লাগে। রিমির কান্না শুনে রায়হান, মহুয়া, রিয়ন রিমির রুমের দরজা ধাক্কাতে থাকে আর ওকে ডাকতে থাকে। রিমি যখন দরজা খুলছিল না তখন রিয়ন ধাক্কা দিয়ে দরজা ভেঙে ফেলে। রুমে ঢুকে দেখে রিমি ফ্লোরে হাত পা ছড়িয়ে কান্না করছে আর শুধু বলে যাচ্ছে, শুভ তুই ফিরে আয়। রিয়ন রায়হানকে আর মহুয়াকে ইশারা করে সেখান থেকে চলে যেতে বলে। রায়হান আর মহুয়া চলে যাওয়ার পর রিয়ন গিয়ে রিমির মাথায় হাত রেখে বলে, শুভকে মিস করছিস? রিমি কান্নামাখা গলায় বলে, ও চলে গেল কেন ভাইয়া? ওকে যে আমার খুব প্রয়োজন। শুভ যদি চলে না যেত তাহলে ওর গুরুত্বটা তুই বুঝতে পারতিস না। আমি বলছিলাম রে ভাইয়া, আমি শুভর ভালোবাসা বুঝতে পারিনি। ওর কথার অবাধ্য হয়ে ওই রাফসানের সাথে তাল মিলিয়েছি। আমি খুব বড় ভুল করে ফেলেছি রে ভাইয়া। আমি জানি ওকে আমি অবহেলা করেছি, ওর সামনে রাফসানের সাথে ঘুরে বেরিয়েছি, ওকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু এইটা বুঝিনি যে আমি যে খাঁটি সোনাকে হারিয়ে ফেলেছি। আমি নিজের অজান্তেই আমার শুভকে হারিয়ে ফেলেছি। আমি আর কখনো শুভকে পাবো না রে। চিরতরে আমার থেকে দূরে চলে গিয়েছে শুভ, আর পাবো না। বলেই ডোক রেখে দৌড়ে রিমি। কেন পারবি না? শুভ কি তোর থেকে দূরে যেতে পারে বল? শুভ তোর ছিল, তোরই আছে। মানে তুই কি বলছিস? তুই কি জানিস শুভ কোথায় আছে? জানি। আমি সেই আগের মতোই রিমির ছবির সাথে কথা বলছিলাম। এমন সময় রিমির গলার শব্দ শুনতে পাই। আসল মানুষকে রেখে এসে এখানে ছবির সাথে কথা বলা হচ্ছে? আমি রিমিকে দেখে চরম অবাক হই। আমি কপাল গুছিয়ে জিজ্ঞেস করলাম, তুই এখানে কিভাবে আসলি? এভাবে আসি না কেন? আমাকে কষ্ট দেওয়ার জন্য এখন তোকে শাস্তি পেতে হবে, শয়তান কুত্তা বিলাই। এখন আর আমি আপনার কেউ নয়, তাই এখন আর আপনি আমাকে এইসব অকথ্য ভাষায় গালি দিতে পারবেন না। ওলে ওলে
শুনলাম আমার বাবুটা রাগ করেছে। আমার গার্লফ্রেন্ড এই কথাটি বলল। কি চাই আপনার এখানে? তোকে চাই। কেন, আপনার রাপশন কোথায়? ওর কথা বলিস না তো, ও একটা ঠক। তুই ঠিকই বলছিলি, আমি আমার ভুল বুঝতে পেরেছি রে। আর এটাও বুঝতে পেরেছি যে মডেলিং খুব খারাপ পেশা। আপনি আপনার ভুল বুঝতে পারলে তাতে আমার কি? এমন করিস কেন? দেখ না, আমি ভালো হয়ে গিয়েছি। এখন থেকে আমি তোকে আমার অনেক ভালোবাসবো। তুই যা বলবি সব মেনে নিব। দরকার নেই তোর ভালোবাসার। কোনো দরকার নেই। আর এখানে ভাড়া বাসায় কেন আসছিস তুই? আমার ইচ্ছা, আমি কোথায় যাব না যাব। আর আমার দরকার নেই মানে দরকার নেই। তাহলে বাসর রাতটাও ভাড়া বাড়িতে কাটাতে হবে? সো দুঃখ। বাসরাত মানে? মানেটা হলো, বলেই রিমি আমার উপর ঝাঁপিয়ে পড়ে, আমার পুরো মুখে চুমুতে ভরিয়ে দিতে থাকে। আমি ওর রাগ অভিমান সব ভুলে গিয়ে রিমিকে কাছে টেনে নেই, হারিয়ে যাই দুজনাতে। হ্যালো ভিউয়ার্স, এর মধ্যে দিয়েই আমাদের আরও একটি সকল পর্বের গল্প শেষ হয়ে গেল। গল্পটি অসাধারণ ছিল। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের গল্পটিতে একটি লাইক দিয়ে যাবেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে প্রয়োজন দেখার সুযোগ করে দিবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।